হ্যাঁ, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে ক্লাসে, তারা সবাইকে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন ভাইয়া? একটু ভাইয়া সকলে কমেন্ট করেন তো যে সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আমাদের সাথে যুক্ত হয়েছে। আপনারা সবাই কি ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন? একটু ভাইয়া সবাই কমেন্ট করেন দেখি, সবাইকে আমাকে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন? একটু আমরা দেখি কে কে যুক্ত আছে আমাদের সাথে। সবাই একটু কমেন্ট করি ভাইয়া, দেখি কে কে যুক্ত আছে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? যদি আমাকে ক্লিয়ারলি শুনতে পান, আমি সবাইকে বলবো যে সবাই একটু লাইভটাকে আমরা শেয়ার করে দিই। আপনারা জানেন যে আমরা প্রতিটা বিষয়ের উপরে আপনাদের জন্য ফ্রি ক্লাসের আয়োজন করেছি প্রতি রাত 9টা 15 মিনিটে। তারই ধারাবাহিকতায় কালকে আপনাদের নাজমুল স্যার একটা অ্যাকাউন্টিং এর ক্লাস নিয়েছে। আজকে আমি আপনাদের রিয়াদ স্যার আপনাদের জন্য আরেকটা অ্যাকাউন্টিং এর ক্লাস নিয়ে আসছি। এরপরে আপনাদের বাংলা ক্লাস অলরেডি হয়ে গেছে সন্ধ্যাবেলা, আপনাদের হাসনাত স্যার নিয়েছে। পর্যায়ক্রমে আমাদের ইংরেজি, ফাইন্যান্স, মার্কেটিং এই ক্লাসগুলো আপনারা পেতে থাকবেন। তো আমি একটু সবাইকে বলবো, সবাই দেরি না করে আমরা সবাই একটু আমাদের বন্ধুদেরকে সবাই একটু লাইভটা শেয়ার করে দিই ভাইয়া। সবাই আমরা একটু বন্ধুদেরকে শেয়ার করে দিই। তো আপনারা জানেন যে আমাদের লাইভগুলো যারা শেয়ার করবে তাদের জন্য কিন্তু গিফট আছে, তাই না ভাইয়া? তো সবাই একটু লাইভটা শেয়ার করে দিই আমরা। হ্যাঁ, সবাই একটু বন্ধুদেরকে আমরা লাইভটা শেয়ার এবং মেনশন করে দিই। দ্রুত দ্রুত ভাই আমরা একটু লাইভটা শেয়ার এবং মেনশন করে দিই তো আমাদের সকল বন্ধুদেরকে। দ্রুত জাস্ট 1 মিনিট সময় নিব, আমরা সবাই আমার বন্ধুদেরকে লাইভটা শেয়ার এবং মেনশন করে দেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো অ্যাকাউন্টিং এর, যেখান থেকে পরীক্ষাতে 100 ভাগ আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এবং এগুলো পড়লে আপনাদের হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে? যে আমাদের লেনদেনের উপরে যে হিসাব সমীকরণের যে প্রভাব রয়েছে ভাইয়া, এই জায়গাগুলোতে আমাদের সকলেরই সমস্যা থেকে থাকে। তো আমরা বেশ কিছু লেনদেন শিখবো, জাস্ট 20টা লেনদেন শিখবো। 20টা লেনদেন দিয়ে আমরা এই চ্যাপ্টার শেষ করে ফেলবো। সেখান থেকে আমরা জাবেদা করা শিখবো, সেখান থেকে আমরা হিসাব সমীকরণের উপরে কি প্রভাব পড়ে লেনদেনের সেই ব্যাপারগুলো আমরা ইনশাল্লাহ আজকে শিখবো। ঠিক আছে? তো সবাইকে আমরা একটু বলবো ভাইয়া দ্রুত দ্রুত একটু বন্ধুদেরকে মেনশন করে দেন, লেট করা যাবে না, দ্রুত একটু মেনশন করে দেন। আমরা সবাই মিলে ক্লাসটা করতে চাই। ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি প্রায় 50 জনের উপরে যুক্ত হয়েছে আমাদের সাথে। দ্রুত সবাই একটু লাইভটা শেয়ার করে দেন বন্ধুদেরকে। ওকে, আমরা সবাই মিলে ইনশাল্লাহ ক্লাসটা করব এবং আমি চ্যালেঞ্জ করে বলছি যে আজকে খুবই একটা ভালো একটা ক্লাস হতে যাচ্ছে আপনাদের জন্য। ঠিক আছে? জাস্ট একটু মনোযোগ দিয়ে আমি একটু লাইভটা শেয়ার করে নিই আমিও। আপনারা একটু বন্ধুদেরকে দ্রুত শেয়ার করে দেন ভাইয়া। দেখি কে কে আমাদের সাথে যুক্ত আছে, দেখি তো ভাইয়া, সকলের একটু কমেন্ট দেখতে চাই। আমাদের সাথে কে কে যুক্ত আছে আপনাদের এইচএসসি ব্যাচে যারা যুক্ত আছে। হ্যাঁ, নাজমুল স্যার যুক্ত হয়েছে আমাদের সাথে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এবং এইচএসসি ব্যাচ কত আপনার? সবাই একটু কমেন্ট করেন যে আপনার এইচএসসি ব্যাচ কত। আপনার এইচএসসি ব্যাচ কত বলেন তো? আপনার এইচএসসি 26-এর কে কে আছেন আর এইচএসসি 27-এর কে কে আছেন? সবাই একটু কমেন্ট করেন। আর সবাই ভাইয়া আপনাদের 2জন করে বন্ধুকে একটু মেনশন করে দেন ক্লাসে। আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। সবাই আপনাদের 2জন করে বন্ধুকে দ্রুত মেনশন করে দেন ভাইয়া। ঠিক আছে? 2জন করে বন্ধুকে আমাদের ক্লাসে মেনশন করে দেন। ঠিক আছে? 2জন বন্ধুকে আমাদের ক্লাসে একটু কষ্ট করে মেনশন করে দেন। আর যেটা বলবো সেটা হচ্ছে সবাই লাইভটা একটা করে শেয়ার করেন। আর বেশি কথা বলবো না, কারণ যেহেতু ফ্রি ক্লাস, আমরা চাইবো যাতে সবাই মিলে আমরা ক্লাসটা করতে পারি ভাইয়া। ওকে, আচ্ছা দেখি কে কে আছে ক্লাসে যুক্ত আমাদের সাথে। আশা বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন আশা। এরপরে দেখি আর কে আছে আমাদের সাথে যুক্ত ক্লাসে, দেখি তো। আচ্ছা, জুবাইর বলছে এইচএসসি 26। মরিয়ম বলছে টাঙ্গাইল থেকে স্যার। আচ্ছা, ভেরি গুড, এইচএসসি 26 এবং 27। আসমা বেগম বলছে এইচএসসি 27। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু মেনশন করে দেন তো ভাইয়া বন্ধুদেরকে। 100 জন হলে ইনশাল্লাহ ক্লাস শুরু করবো। আমি দেখতে পাচ্ছি আমরা 70+ হয়ে গেছি। সবাই সবাই দ্রুত দ্রুত। আজকে আমি কথা দিচ্ছি আপনাদেরকে এমন কিছু জিনিস শিখাবো যে জিনিসগুলো আপনারা প্রবলেম হয় আপনাদের। ঠিক আছে? তো এই প্রবলেমগুলো আমরা ইনশাল্লাহ সলভ করব। ওকে, কই কমেন্ট নাই কেন? কারো কমেন্ট দেখি না কেন রে ভাই? একটু কমেন্ট করেন, কমেন্ট করেন, আপনারা কমেন্ট করেন, ক্লাসে উপস্থিত হন, আমাদেরকে উৎসাহিত করেন, তাহলে আমরা আপনাদের ক্লাস নিয়ে মজা পাবো। ঠিক আছে? আমি কারো কমেন্ট দেখি না, আমার এখানে শো করে না, বুঝি না। আচ্ছা, অনেকে তো আছে দেখছি এইচএসসি 26। আচ্ছা, কুমিল্লা থেকে উম্মে সাইমা বলছে এইচএসসি 26, প্রাইভেট আইডি আছি, ভর্তি হয়েছি। আচ্ছা, যাই হোক যাই হোক, সবাই একটু শেয়ার করে দেন, আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে? তো আজকে দেখেন, আমরা বেশি আর কথা না বলি, আমরা ক্লাসে চলে যাই, বেশি সময় নেওয়া যাবে না, সময় অনেক মূল্যবান। দেখি আজকে আমরা পড়বো, দেখেন, লেনদেনের উপরে হিসাব সমীকরণের প্রভাব। ভাইয়া আপনারা জানেন যে এই টপিক থেকে আমাদের সিকিউ প্রশ্ন আসবে। হ্যাঁ, সিকিউ আসবে, 1 সেট আসতে পারে, 2 সেট আসতে পারে। ওকে, এবং এই টপিক যে আমরা পড়বো এখান থেকে আমরা ইনশাল্লাহ এমসিকিউ কমন পাবো। ওকে,
তো আপনাদের যত বেসিকের সমস্যা আমি কথা দিচ্ছি শেষ পর্যন্ত থাকেন, আপনাদের A to Z যত বেসিক আছে আমি আজকে শেষ করে দেব আপনাদেরকে, ঠিক আছে? তো আচ্ছা যাই। তো দেখেন আমাদের বেশ কিছু লেনদেন পরীক্ষায় থাকে। দেখেন প্রথমে আমি যে লেনদেনটা আপনাদের জন্য নিয়ে আসছি সেটাতে কি বলেছে ভাইয়া, দেখেন তো। এই যে আমাদের বলেছে মিস্টার রহিম 10,000 টাকা নগদ এবং 15,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। ভালো করে বুঝেন, কে ব্যবসা শুরু করেছে ভাইয়া? মিস্টার রহিম ব্যবসা শুরু করেছে, তাই না? তো যে ব্যক্তিটা ব্যবসা শুরু করে সে আমার কে বলেন তো? সে কিন্তু আমার ব্যবসায়ের মালিক, তাই না ভাইয়া? বলেন তো, যে ব্যবসা শুরু করছে সে আমার ব্যবসার কে? সে হচ্ছে মালিক। তাহলে আমাদের লেনদেনটা এইভাবে থাকে। এখন এই লেনদেনটা দ্বারা আমাদের দুইটা জিনিস নির্ণয় করতে বলে। নাম্বার ওয়ান আমাদেরকে বলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। কি বলে ভাইয়া? নাম্বার ওয়ানে আমাদেরকে বলে প্রারম্ভিক মূলধন কত, ওকে? আর নাম্বার টুতে কি বলে জানেন? নাম্বার টুতে আমাদেরকে বলে প্রারম্ভিক জাবেদা নির্ণয় করো। কি করো? প্রারম্ভিক জাবেদা দাও। এই দুইটা জিনিস আমাদেরকে বলে, ঠিক আছে? এই দুইটা জিনিস আমাদের এই লেনদেনটা দিয়ে জিজ্ঞাসা করে, ঠিক আছে? আচ্ছা, এইচএসসি 26, 27 অনেকজন আমি দেখতে পাচ্ছি। তাহলে ভাইয়া একটা জিনিস মনে রাখেন, কি বলেছে? মিস্টার রহিম 10,000 টাকা নগদ এবং 15,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে। তাহলে আমাকে যখন প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলবে না ভাইয়া, দেখেন তো, এই যে প্রারম্ভিক মূলধন যখন নির্ণয় করতে বলবে আমরা জাস্ট দেখব মালিক তার নিজের কি কি নিয়ে ব্যবসা শুরু করছে। প্রারম্ভিক মূলধন মানে কি? প্রারম্ভিক মানে 1 তারিখে মালিক তার নিজের থেকে কি কি নিয়ে ব্যবসা শুরু করছে সেগুলোকে যোগ করে দিলে আমরা প্রারম্ভিক মূলধন পেয়ে যাব। ভাইয়া কি বলেছে দেখেন তো? নগদ টাকা বলেছে, তার মানে মালিকের নিজের নগদ টাকা। বলেছে আসবাবপত্র, এই আসবাবপত্রটাও কার বলেন তো? মালিকের নিজের। তাহলে যখন আমাকে বলবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, আমি কি করে নির্ণয় করব? আমি এখানে লিখব নগদ। কত টাকা নগদ বলেন তো? 10,000 প্লাস এর সাথে দেখেন আর কি নিয়ে আসছে, দেখেন তো ভাইয়া, আর নিয়ে আসছে আসবাবপত্র, ওকে? কত টাকা আসবাবপত্র? 15,000 টাকা, তাই না? তাহলে এই দুইটাকে যোগ করে দিব আমরা। যোগ করে দিলে কত আসে বলেন তো? এটাকে আমরা বলবো প্রারম্ভিক মূলধন। কি বলবো? প্রারম্ভিক মূলধন। তাহলে যোগ করলে কত আসে বলেন? যোগ করলে আসে 25,000 টাকা। এই 25,000 টাকাই হচ্ছে আমার কি? প্রারম্ভিক মূলধন। এখন আপনাকে যদি বলে, কি বলে ভাইয়া, কমার্স একাডেমিতে আবার কবে আসবেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখি এবার কি দেখি। হ্যাঁ, এটা প্রথম অধ্যায় ভাইয়া। হ্যাঁ, এবার কি বলেছে ভাইয়া দেখেন তো। এই যে প্রারম্ভিক মূলধন কিন্তু হয়ে গেল ভাইয়া, হয়ে গেল না? প্রারম্ভিক মূলধন ডান। এখন আমাদেরকে বলেছে প্রারম্ভিক জাবেদা দাও। তো জাবেদা দেওয়ার নিয়ম কি জানেন? আপনারা জাবেদা দেওয়ার নিয়ম জানেন না ভাইয়া? দেখেন কি সহজে আমরা জাবেদা দিতে পারবো। দেখেন এখানে আমাদের কি কি হিসাব আছে দেখি তো। নগদান হিসাব আছে, তাই না? নগদ টাকা নিয়ে আসছে। নগদ টাকার জন্য লিখতে হয় কি? নগদান হিসাব লিখতে হয়। কি লিখতে হয়? নগদান হিসাব লিখতে হয়। লিখলাম। আসবাবপত্র নিয়ে আসছে। কি নিয়ে আসছে ভাইয়া? আসবাবপত্র। সেজন্য আসবাবপত্রের জন্য কি লিখবো? আসবাবপত্র হিসাব লিখবো, ঠিক আছে? তাহলে ভাই নগদান কি হিসাব বলেন তো? সম্পদ হিসাব। সম্পদ যদি আমার ব্যবসাতে আসে তাহলে সম্পদ বৃদ্ধি পাই। সম্পদ বৃদ্ধি পেলে কি হবে বলেন তো ভাইয়া? ডেবিট হবে। এরপরে নিয়ে আসছে আসবাবপত্র। ভাইয়া আসবাবপত্র কি হিসাব? সম্পদ হিসাব। তো আমার ব্যবসাতে যখন আসবাবপত্র নিয়ে আসছে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। সম্পদ বৃদ্ধি পেলে কি হবে? আসবাবপত্র ডেবিট। এখন মালিক কি নিয়ে আসলো? নগদ আর আসবাবপত্র দুইটাই কে? মালিক নিজে থেকে নিয়ে আসছে না? তাহলে মালিক যেটা নিজে থেকে নিয়ে আসে তাকে আমরা কি বলবো বলেন তো? তাকে আমরা বলবো মূলধন হিসাব। কি বলবো? মূলধন হিসাব। ভাইয়া মূলধন কি হিসাব বলেন তো? মূলধন মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। ভাইয়া নগদানে কত টাকা বসবে? নগদানে বসবে 10,000। আসবাবপত্রে কত বসবে? আসবাবপত্রে বসবে 15,000। আর মূলধনে কত বসবে? 25,000। বুঝতে পেরেছেন ভাইয়া? এইভাবে আমাদেরকে কি করতে হবে বলেন তো? এইভাবে আমাদেরকে কি করতে হবে? এইভাবে কিন্তু আমাদেরকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে এবং প্রারম্ভিক জাবেদা দিতে হবে। আমরা কি এই দুইটা জিনিস বুঝতে পেরেছি ভাইয়া? সবাই একটু বলি তো দেখি, এই দুইটা জিনিস কি আমরা বুঝতে পেরেছি? একটু বলি ভাইয়া। দেখেন আমাদের কি বলেছে? মিস্টার রহিম 10,000 টাকা নগদ 15,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। এখন আমাদেরকে এখান থেকে দুই ভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। একবার বলে প্রারম্ভিক মূলধন কত। তাহলে প্রারম্ভিক মূলধন কাকে বলে? মালিক তার নিজে থেকে যা কিছু নিয়ে ব্যবসা শুরু করে সেটাই প্রারম্ভিক মূলধন।
তো মালিক কি নিয়ে ব্যবসা শুরু করেছে দেখেন তো, নগদ টাকা, আসবাবপত্র। নগদ টাকাও মালিকের নিজের, আসবাবপত্র মালিকের নিজের, তাহলে দুইটাকে যোগ করে দিলে প্রারম্ভিক মূলধন পেয়ে গেলাম। জাবেদা কি করে দিব, নগদ টাকা নিয়ে আসছে, ব্যবসাতে নগদ টাকা নিয়ে আসলে নগদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে। আসবাবপত্র নিয়ে আসছে, ব্যবসাতে আসবাবপত্র বৃদ্ধি পেলে ডেবিট হবে। আর কি, এই যে এই দুইটাই মালিকের নিজের না, সেই কারণে এই দুইটার জন্য লিখতে হবে মূলধন হিসাব। মূলধন বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। ভাইয়া আমরা তো এই জিনিসটা জানি নাকি সবাই, বলি তো এই জিনিসটা কি আমরা সকলে জানি? দেখেন তো, যে আমাদের সম্পদ হিসাব আর ব্যয় হিসাব, এই সম্পদ এবং ব্যয় হিসাব যদি আমার ব্যবসাতে কি হয়, আমার ব্যবসাতে যদি বৃদ্ধি পায়, তাহলে এরা কি হয় বলেন তো, ডেবিট হয় না ভাইয়া? আর সম্পদ এবং ব্যয় যদি আমার ব্যবসা থেকে হ্রাস পেয়ে যায়, কি হয়, হ্রাস পেয়ে যায়, তাহলে ক্রেডিট হয়। এইটা কি আমরা জানি? এটা হচ্ছে 1 নম্বর আমাকে জানতে হবে। এরপরে আছে দেখেন কি আছে, এরপরে আছে আয় হিসাব, দায় হিসাব, আর কে হিসাব বলেন তো, আয় দায় আর মালিকানা সত্ত্ব হিসাব, তাই না ভাইয়া? এই তিনটা হিসাব কি হয় জানেন, এই তিনটা হিসাব যখন বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে কি করতে হয় বলেন তো, বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হয়। আর এরা যখন কি হবে, এরা যখন হ্রাস পেয়ে যাবে, তখন সেটা কি হয় জানেন, এরা হ্রাস পেলে ডেবিট হবে। ভাইয়া এই দুইটা রুল কি আমরা জানি? এই দুইটা রুল যদি আপনি না জানেন তাহলে আপনি কিছু পারবেন না, ঠিক আছে? এই দুইটা রুল যদি আপনি না জানেন তাহলে আপনি কিছু পারবেন না, বোঝা গেছে ভাইয়া? তাহলে এই দুইটা রুল কিন্তু আপনাকে কি করতে হবে, জানতে হবে। বুঝতে পেরেছি ভাইয়া? কি বলেছে বলেন তো, সম্পদ এবং ব্যয় এরা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, ডেবিট হবে। ওকে, আর কি বলেছি, এরা যদি হ্রাস পায় তাহলে কি হবে ভাইয়া, ক্রেডিট হবে। আর আয় দায় মালিকানা সত্ত্ব এরা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, ক্রেডিট হবে। আর এরা যদি হ্রাস পেয়ে যায় তাহলে কি হবে, ডেবিট হবে। ভাইয়া এটা আপনাকে জানতে হবে, এটা না জানলে আপনি হিসাব সমীকরণ পারবেন না, এটা না জানলে আপনি জাবেদা কিচ্ছু করতে পারবেন না, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছি আমরা ভাইয়া? এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। ওকে, আচ্ছা এবার আমরা পরে আরেকটা জিনিস দেখি, পরে আরেকটা লেনদেন দেখি। দেখেন আপনাদের অনেক সমস্যা আজকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া। দেখেন কি বলেছে, বলেছে মিস্টার রহিম 10,000 টাকা নগদ, 15,000 টাকার আসবাবপত্র এবং 5,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে। কি বলেছে, ঋণ। দেখেন আগের মতোই ম্যাথ, আগের মতো নগদ টাকা আছে, আসবাবপত্র আছে, এক্সট্রা করে যোগ হয়েছে ঋণ। এখন আমাকে ভাইয়া প্রশ্নে বলেন তো, ঋণ কি মালিকের নিজের, না ঋণ হচ্ছে মালিক ধার করে নিয়ে আসে? ঋণ করা মানে হচ্ছে ধার করে নিয়ে আসা কোনো জিনিস। তাহলে যখন আপনাকে বলবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, অঙ্কে যখন কি থাকবে, অঙ্কে যখন ঋণ থাকবে এবং আপনাকে বলবে প্রারম্ভিক মূলধন কত, তখন আপনি কিভাবে নির্ণয় করবেন জানেন? ঋণ মানে কি, ঋণ মানে হচ্ছে ধার করে নিয়ে আসা কোনো জিনিস। আর মূলধন কাকে বলে জানেন? মূলধন মানে হচ্ছে মালিক তার নিজের জিনিস যতটুকু ব্যবসাতে নিয়ে আসবে। তো ঋণ কি মালিকের নিজের? ঋণ তো অন্য কারো কাছ থেকে ধার করে নিয়ে আসা জিনিস, সেজন্য ঋণ কখনো মূলধনের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তাহলে এই প্রশ্নে আপনাকে দেখতে হবে মালিকের নিজের কি, নগদ টাকাটা হচ্ছে মালিকের নিজের, আসবাবপত্রটা হচ্ছে মালিকের নিজের। তাহলে যখন মূলধন নির্ণয় করতে বলবে, আপনি জাস্ট মালিকের নিজের যে জিনিসগুলো আছে সেগুলোকে যোগ করে দেন। নগদ কত টাকা, 10,000 টাকা। আসবাবপত্র কত টাকা ভাইয়া, আসবাবপত্র হচ্ছে 15,000 টাকা। তাহলে আপনার মূলধন কত হবে, আপনার মূলধন হবে ভাইয়া 25,000 টাকা। ক্লিয়ার সবাই? তাহলে আমার প্রারম্ভিক মূলধন কত বলেন, আমার প্রারম্ভিক মূলধন কত? প্রারম্ভিক মূলধন ভাইয়া 25,000 টাকা। ভাইয়া ঋণের টাকা কেন নিয়ে আসলেন না? কারণ এটা মালিকের নিজের না। কি বলেছি ভাইয়া, মালিকের নিজের না এটা, ঠিক আছে? সেই কারণে আসলো না। ক্লিয়ার সবাই? এই সবাই কি বুঝতে পেরেছি? এই সবাই কি বুঝতে পেরেছি কিনা বলেন? সবাই কি বুঝতে পেরেছি যে এখানে কেন ঋণের টাকাটা এলো না? প্রারম্ভিক মূলধন নির্ণয়ে ঋণের টাকা কেন এলো না? কারণ মূলধন কাকে বলে, মূলধন হচ্ছে মালিক তার নিজের যতটুকু জিনিস ব্যবসাতে নিয়ে আসে সেটা মূলধন। তো ঋণ কি মালিকের নিজের না, ঋণ মানে হচ্ছে ধার করা কোনো অর্থ। তাহলে যেটা আমি ধার করে নিয়ে আসছি ওটা কি আমার না, ওটা মালিক মানুষের জিনিস আমি ব্যবসাতে নিয়ে আসছি। বোঝা গেছে ভাইয়া? ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? আচ্ছা এবার আসি, এবার আমরা কি করব ভাইয়া, এবার আমরা এটার জাবেদা দিব। ঠিক আছে, তাহলে জাবেদা দিই আমরা। ঠিক আছে, সুন্দর করে আমরা এটার জাবেদা দিই। ঠিক আছে, দেখি। দেখেন 10,000 টাকা নগদ, তাই না? তাহলে যেহেতু নগদ, তাহলে আমরা লিখবো কি, আমরা লিখবো হচ্ছে নগদান হিসাব। লিখলাম
নগদান হিসাব লিখলাম। ভাইয়া নগদ কি হিসাব? সম্পদ হিসাব। বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। একটু আগে আমরা শিখেছি, তাই না? হইলো। এরপরে কি নিয়ে আসছি? 15,000 টাকার আসবাবপত্র। তাহলে ব্যবসাতে আসবাবপত্র নিয়ে আসলে কি করতে হবে ভাইয়া? আসবাবপত্র হিসাবকে কি করতে হবে? আসবাবপত্র হিসাবকে আমাকে ডেবিট বানাইতে হবে। হইলো, ঠিক আছে। এরপরে ব্যবসাতে ঋণ নিয়ে আসছি আমি। তো ঋণ নিয়ে আসলে কি কি হবে বলেন তো? ঋণ হিসাব হবে। তাহলে ঋণ হিসাব কি হবে বলেন তো? ঋণ হচ্ছে দায় হিসাব। দায় বৃদ্ধি পেলে কি হয়? দায় বৃদ্ধি পেলে ভাইয়া ক্রেডিট হয়। হইলো। আর এই যে আসবাবপত্র এবং নগদ, এই দুইটা তো মালিকের নিজের। তাহলে এই দুইটার জন্য আমাকে কি লিখতে হবে? এই দুইটার জন্য আমাকে লিখতে হবে মূলধন হিসাব। কি হিসাব ভাইয়া? মূলধন হিসাব লিখতে হবে। মূলধন মালিকানা সত্ত্ব হিসাব। বৃদ্ধি পেলে কি হয়? বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। হইলো। এবার দেখেন নগদে কত টাকা নিয়ে আসছে? নগদে নিয়ে আসছে কত টাকা? 10,000 টাকা। ভালো করে বুঝেন। ঋণ নিয়ে আসছে 5,000 টাকা। এই যে ঋণ যে নিয়ে আসছে এটাও তো টাকা নাকি? এটাও তো নগদ টাকাই ঋণ হিসাবে নিয়ে আসছে নাকি? ঋণ তো টাকাই নিয়ে আসে নাকি? না ঋণ অন্য কিছু নিয়ে আসা যায়? ঋণ মানে টাকা নিয়ে আসছে। তাহলে নগদে নিয়ে আসছে 10,000 টাকা, ঋণের 5,000 টাকা, মিলে নগদান হিসাবে কত টাকা লিখতে হবে? নগদান হিসাবে আমাকে লিখতে হবে 15,000 টাকা। বুঝতে পেরেছেন? সেজন্য নগদান হিসাব হবে কত? 15,000 টাকা। হইল। আসবাবপত্র কত টাকা ভাইয়া? আসবাবপত্র কত টাকা? 15,000 টাকা। এখানে লিখেন 15,000 টাকা। ভাইয়া ঋণ, ঋণ কত টাকা নিয়ে আসছে? ঋণ নিয়ে আসছে 5,000 টাকা। লিখেন। আর মূলধন মানে কি? মালিকের নিজের যতটুকু অংশ। তাহলে নিজে কি কি নিয়ে আসছে? নগদ টাকা নিয়ে আসছে আর আসবাবপত্র নিয়ে আসছে। নগদ হচ্ছে 10,000, আসবাবপত্র হচ্ছে 15,000, মিলে মূলধন হিসাবে কত হবে? 25,000। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আপনার জাবেদা। এই হচ্ছে আপনার জাবেদা। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি আমরা বুঝতে পেরেছি? এইচএসসি 26 ভর্তি হব। আপনার প্রয়োজন হলে ভর্তি হবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই যে ভর্তির জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে ডিটেল বলে দিবে। এইচএসসি 25, এইচএসসি 26 এবং 27 দুই ব্যাচে ভর্তি চলছে। ওকে, সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? একটু বলি তো আমাদের ঘটনাটা আমরা ক্লিয়ার কিনা সবাই? একটু আমরা কমেন্ট করি ভাইয়া। ঋণের বিষয়টা কি ক্লিয়ার? এটা পরীক্ষায় আসে এবং আমরা ভুল করি। এটা পরীক্ষায় আসে এবং আমরা কি করি? আমরা এটা ভুল করি স্যার। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ। এরপরে যাই আমরা দেখি। এরপরে দেখেন আমাদের যে প্রশ্নটা দিয়েছে, বলেছে রহিমের নিকট থেকে 10% বাট্টায় 50,000 টাকার পণ্য ক্রয়। এখন দেখেন এখানে বাট্টার কথা বলেছে, তাই না ভাইয়া? তাহলে কখন বাট্টাটা হচ্ছে? ক্রয় করার সময় যে বাট্টাটা হচ্ছে, এই বাট্টার নাম হচ্ছে কি বাট্টা? এই বাট্টার নাম হচ্ছে কারবারি বাট্টা। কি বাট্টা ভাইয়া? কারবারি বাট্টা। এখন আমরা কি জানি? আমরা জানি কারবারি বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হয় না। কি হয় না? হিসাবে অন্তর্ভুক্ত হয় না। মনে থাকবে কোন বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হয় না? পরীক্ষায় আসে। উত্তর ভাইয়া কারবারি বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হয় না। তাহলে দেখেন আমি কি করছি? পণ্য ক্রয় করছি। কোথায় থেকে? রহিমের নিকট থেকে। তাহলে কোনো ব্যক্তির নাম যদি উল্লেখ থাকে তাহলে এটা হচ্ছে ধারে লেনদেন। কি লেনদেন? ধারে লেনদেন। মনে থাকবে নগদের উল্লেখ নাই, কোনো ব্যক্তির নাম উল্লেখ আছে, তার মানে এটা ধারে লেনদেন। তাহলে আমি যদি পণ্য ক্রয় করি তার মানে ক্রয় নামে একটা হিসাব আসবে। তাহলে আমরা লিখি ক্রয় হিসাব। লিখলাম রহিমের নিকট থেকে, তার মানে যার কাছ থেকে আমার কিনি সে হচ্ছে আমার পাওনাদার। কে ভাইয়া? সে আমার পাওনাদার বা প্রদেয় হিসাব। তাহলে আরেকটা হিসাব কে আসবে? আরেকটা হিসাব আসবে হচ্ছে প্রদেয় হিসাব। ওকে, প্রদেয় হিসাব। ব্যক্তির নাম আছে না, ব্র্যাকেটে আমরা লিখে দিব কি? ব্র্যাকেটে আমরা লিখে দিব রহিম। বোঝা গেছে? আচ্ছা, এবার আসেন ভাইয়া ক্রয় কি হিসাব বলেন তো? ক্রয় হচ্ছে ব্যয় হিসাব। তাহলে আপনি যখন কিনবেন আপনার ব্যয় কি হইলো বলেন তো? আপনার ব্যয় কিন্তু বেড়ে গেছে। ভাইয়া ব্যয় বাড়লে কি হয়? ব্যয় বাড়লে কিন্তু ডেবিট হয়। হইলো। প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কোন হিসাব ভাইয়া? প্রদেয় হিসাব হচ্ছে দায় হিসাব। আপনি যখন ধারে কিনলেন আপনার দায় কি হয়ে গেছে বলেন তো? বেড়ে গেছে। দায় বাড়লে কি হয়? দায় বাড়লে ক্রেডিট হয়। এখন প্রশ্ন হচ্ছে আমি কত টাকা লিখবো? কিনেছি 50,000 টাকা, এর মধ্যে 10% কি আমার? বাট্টা। তাহলে বাট্টার টাকা কত? 5,000 টাকা। তাহলে 50 থেকে 5,000-কে কি করে দিতে হবে? বাট্টা মানে হচ্ছে ছাড়। বাট্টা মানে কি? বাট্টা মানে হচ্ছে ছাড়। তাহলে 50,000 টাকা থেকে 5,000 টাকা বাট্টা বাদ দিলে কত টাকা থাকে ভাইয়া? 45,000 টাকা। এখন ভাই বাদ কেন দিলাম? তার কারণ হচ্ছে আমরা জানি যেটা ছাড় হয়ে গেছে কারবারি বাট্টা সেটা হিসাবে অন্তর্ভুক্ত হয় না।
যেহেতু কারবারি বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হবে না, সেই কারণে তাকে আমরা মাইনাস করে দিলাম, অন্তর্ভুক্ত করব না। তাহলে অন্তর্ভুক্ত করতে হবে কত টাকা? অন্তর্ভুক্ত করতে হবে 45,000 টাকা। কত টাকা ভাইয়া? 45,000 টাকা। এই ভাইয়া বলেন তো সবাই বুঝছি কিনা? সবাই কি বুঝতে পেরেছি? একটু বলি তো ভাইয়া, সকলে আমরা বুঝতে পেরেছি কিনা? একটু কষ্ট করে বলি, সবাই একটু বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দেন আপনাদের। আরো একটু বেশি জন মিলে ক্লাস করতে চাই আমরা একটু বেশি জন মিলে ক্লাস করতে চাই। সবাই একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দেন তো ভাইয়া, দেখি সবাই একটু আপনাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দেন। সবাই কি আমরা ক্লিয়ার হয়েছি ভাইয়া? এটা দেখেন 10% বাট্টাই কিনছি, তাহলে কেনার সময় যে বাট্টাটা হয়েছে তার নাম কি? কারবারি বাট্টা, যেটা হিসাবে অন্তর্ভুক্ত হয় না। সেই কারণে আমরা হিসাব থেকে 10%-এর টাকা বাদ দিয়ে বাকি যে 45,000 টাকা সেটাকে কি করেছি? অন্তর্ভুক্ত করেছি। মনে থাকবে? এই মনে থাকবে ভাইয়া সবার? ওকে, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিই তো ভাইয়া বেশি বেশি। সবাই মিলে ক্লাস করি আমরা। পরে দেখি এই যে ভ্যাট নিয়ে ঝামেলা আছে আমাদের, আছে না? ভ্যাট নিয়ে ঝামেলা, ভ্যাট সহ পণ্য ক্রয়। ভ্যাট সহ পণ্য ক্রয় কত টাকা? 34,500 টাকা। ভ্যাট সহ ক্রয় মানে কি জানেন? আপনি 34,500 টাকার প্রোডাক্ট কিনেছেন, এই 34,500 টাকা মানে এর মধ্যে ক্রয়ের টাকা আছে প্লাস ভ্যাটের টাকা আছে। মনে থাকবে? তো ক্রয় নামে একটি আলাদা হিসাব হয়, ভ্যাট নামে আলাদা একটি হিসাব হয়। সে কারণে আমাকে কি করতে হবে? 34,500 থেকে ক্রয়ের টাকাকে আলাদা করতে হবে, ভ্যাটের টাকাকে আলাদা করে ফেলতে হবে। মনে থাকবে? মনে থাকবে ভাইয়া? তাহলে এটাকে আমি কিভাবে করব দেখি তো ভাইয়া, এটাকে আমরা কিভাবে করব দেখি। ভ্যাট সহ পণ্য ক্রয় 34,500, তার মানে আমরা কিনেছি, তাই না? তাহলে দেখেন ক্রয় হিসাব কি হবে? ক্রয় হিসাব আমার ডেবিট হবে, ঠিক আছে? ক্রয় ব্যয় হিসাব বেড়ে গেল, ডেবিট। এখন মনে রাখবেন ক্রয়ের সময় যে ভ্যাট হয়, কি বলেছি? ক্রয়ের সময় যে ভ্যাটটা থাকে না, সেই ভ্যাটটা হবে আমার সম্পদ। কি হবে ভাইয়া? সেই ভ্যাটটা হবে আমার সম্পদ। মনে থাকবে? তো এই যে যখন আমি কিনলাম তখন এটাকে আমরা বলবো কি জানেন? তখন এটাকে আমরা বলবো ভ্যাট চলতি হিসাব। ভ্যাট নামে হিসাব হয় না, হয় হচ্ছে ভ্যাট চলতি হিসাব। তাহলে সম্পদ এটা বাড়লে কি হবে? ডেবিট হবে। ওকে, আর কি নগদে কিনছেন না, তাহলে নগদান হিসাব আমার কি হয়ে যাবে জানেন? নগদান হিসাব হয়ে যাবে আমার ক্রেডিট। মনে থাকবে? তাহলে এই হচ্ছে আমার কি? এই হচ্ছে আমার তিনটা হিসাব। এখন আমরা টাকাটা কিভাবে বের করব দেখেন, যখন ভ্যাট সহ বলবে তখন আমাদের নিয়ম অনুযায়ী 15% ভ্যাট ধরতে হয়। কত পার্সেন্ট? 15%। তাহলে এই 34,500 টাকা থেকে আপনাকে কি করতে হবে? ক্রয়ের টাকা আলাদা করতে হবে, ভ্যাটের টাকা আলাদা করতে হবে। তাহলে দেখেন এই 34,500-কে আমরা কি করব? গুণ দিব। কি দিয়ে? আমরা গুণ দিব 100/115, ঠিক আছে? তাহলে আমরা ক্রয়ের টাকা পাবো। তাহলে এটা গুণ দিলে বাড়াবে হবে কত জানেন? 30,000 টাকা বের হবে, ঠিক আছে? এই যে ভ্যাট চলতি হিসাব, তার মানে এটা আমি বের করব কিভাবে জানেন? 34,500-কে ভ্যাট কত পার্সেন্ট ভাইয়া? ভ্যাট হচ্ছে 15%, সেজন্য আমরা 15/115 করব। তাহলে বের হবে 4,500 টাকা। এটা হচ্ছে ভ্যাটের টাকা। আর আপনি টোটাল নগদান হিসাব কত টাকা দিবেন? নগদান হিসাব টোটাল 34,500 টাকা দিবেন। বুঝছেন এটা ভাইয়া সবাই? এটা কি সবাই বুঝতে পেরেছেন আপনারা? ভাইয়া এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন আমরা এই যে 100/115 করব? তার কারণ কি জানেন ভাইয়া? আমরা ক্রয়ের ওপরে ভ্যাট ধরি। কার ওপরে? ক্রয়ের ওপর ভ্যাট ধরি। যেহেতু ক্রয়ের ওপরে ভ্যাট ধরি সেহেতু ক্রয় হচ্ছে 100%। কত পার্সেন্ট? 100%। আর কিছু বলেনি, তার মানে ভ্যাটের মান হচ্ছে 15। ভ্যাটের মান কত? ভ্যাটের মান হচ্ছে 15। বুঝতে পেরেছেন? তার মানে ভ্যাট যদি 15% হয় তাহলে এই যে দেখেন ক্রয় আর ভ্যাট এই দুইটা সহ মান কত? ক্রয় আর ভ্যাট সহ মান হচ্ছে 115 না? আর এই 115 সমান কত টাকা দিয়েছে বলেন তো? 34,500 টাকা দিয়েছে না? সেই জন্য আমরা ঐকিক নিয়মে কি করেছি? 34,500-কে 115 দিয়ে ভাগ দিয়েছি, আর ক্রয়ের মান হচ্ছে 100%, 100 দিয়ে গুণ দিয়েছি। সে কারণে আমরা কিসের টাকা পেলাম? ক্রয়ের টাকা পেলাম। একইভাবে আমরা 34,500-কে 115 দিয়ে ভাগ করেছি, 15 দিয়ে গুণ করেছি। কেন ভাইয়া? কারণ ভ্যাটের মান হচ্ছে 15% দিয়ে আমরা কি পেলাম? আমরা হচ্ছে ভ্যাটের মান পেলাম। সবাই কি বুঝছে এটা? বলেছে ক্রয় ভ্যাট সম্পদ কেন, তাই না ভাইয়া? দেখেন ক্রয় ভ্যাট কেন সম্পদ? কারণ ভ্যাটটা অ্যাকচুয়ালি দিতে হয় সরকারকে। কাকে দিতে হয়? সরকারকে দিতে হয়।
তা আমরা তো সরকারের কাছে যে ভ্যাট পরিশোধ করি না, আমরা ভ্যাট পরিশোধ করি যখন ক্রয় করি, আমরা তখন ওই যে যার কাছ থেকে কিনি তাকে আমরা ভ্যাট দিয়ে আসি। তো ভ্যাটটা অ্যাকচুয়ালি পাওনা হচ্ছে সরকারের, আমরা সরকারকে না দিয়ে কাকে দিচ্ছি? ওই যে যার কাছ থেকে প্রোডাক্টটা কিনছি তাকে দিচ্ছি। এখন ওই ব্যক্তি যতদিন না ওই ভ্যাটটা সরকারের কাছে যে পরিশোধ করবে ততদিন আমার কাছে ওটা সম্পদ হিসাবে থাকবে, বুঝছেন? তাহলে কেনার সময় আমরা কি লিখবো? ভ্যাট চলতি হিসাব, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে চলতি সম্পদ হিসাব। ওকে। আর যখন আমরা বিক্রি করব, এই যে দেখেন ভ্যাট সহ বিক্রয় আছে না, যখন আমি বিক্রি করব তখন বিক্রি করার সময় ভ্যাটটা আমার কাছে হবে দায়। কেন? কারণ আমি বিক্রি করে ভ্যাট পাচ্ছি, ভ্যাট কিন্তু আমার পাওয়ার কথা না, ভ্যাট পাবে কে? সরকার। তো সরকারের কাছে না আমি যতদিন ভ্যাটটা পরিশোধ করব ততদিন ভ্যাটটা আমার কাছে তখন দায় হিসাবে থাকবে, বুঝছেন? সবাই বুঝতে পেরেছেন? 100/115 বুঝিনি? 100/115 বুঝিনি? দেখেন ভাই, ক্রয়ের ওপরে ভ্যাট ধরতে হয়। তো যেহেতু ক্রয়ের ওপরে ভ্যাট ধরতে হয়, তাহলে ক্রয়ের টাকাটা হচ্ছে 100, যার ওপরে পার্সেন্ট ধরতে হয় তার মান হচ্ছে 100। ঠিক আছে? ক্রয়ের টাকার উপরে আমরা কি করব? ভ্যাট ধরবো। তাহলে ক্রয়ের মান হবে 100। আর ভ্যাট কিছু বলেনি, কিছু না বললে আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী 15% ভ্যাট ধরতে হয়। তাহলে আমাকে একটু কষ্ট করে বলেন তো ভাইয়া, ক্রয় যদি হয় 100, ভ্যাট যদি হয় 15, তাহলে আমাকে বলেন ভ্যাট সহ মান কত? বলেন তো ভাইয়া, এই ভ্যাট সহ মান কত বলেন? ভ্যাট সহ মান কি আমরা তাহলে 115 বলবো না? ভ্যাট সহ মান কত? 115। ভ্যাট সহ পার্সেন্টেজে যে মানটা 115, টাকায় সে মানটা কত দেয়া আছে দেখেন তো? সে মানটা দেয়া আছে হচ্ছে 34,500 টাকা। এখন আমরা ওই যে ঐকিক নিয়মে করিনি ভাইয়া? ঐকিক নিয়ম তো আমরা করেছি নাকি, যে যখন 115 টাকা ভ্যাট হয় তখন তার মান কত? 34,500। সেজন্য 34,500 কে আমরা ভাগ দিব কি দিয়ে? 115 দিয়ে। আর আমরা গুণ দিব কি দিয়ে? 100 দিয়ে। 100 কিসের মান? ক্রয়ের মান। যদি আমরা 100 দিয়ে গুণ দিই তাহলে ক্রয়ের টাকাটা পাবো। ওকে। এবার দেখেন 34,500 কে আমরা যখন 115 দিয়ে ভাগ দিব, ভ্যাটের মান কত? 15। 15 দিয়ে যখন গুণ দিব তখন আমরা ভ্যাটের টাকা পাবো, বুঝছেন? এই যে দেখেন 34,500 কে 115 দিয়ে ভাগ দিয়েছি, 100 দিয়ে গুণ দিয়েছি। ভাইয়া 100 কিসের মান? ক্রয়ের মান না? সেই কারণে আমরা ক্রয় হিসাবের টাকাটা পেয়ে গেছি কত? 30,000। ভাইয়া চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব মানে কি? ভ্যাটের টাকাটা। ভাইয়া ভ্যাট কত পার্সেন্ট? 15%। 34,500 কে 115 দিয়ে ভাগ দিয়েছি, 15 দিয়ে গুণ দিয়েছি, তাহলে আমরা কিসের টাকা পেলাম? আমরা হচ্ছে ভ্যাটের টাকা পেলাম। বুঝছি এবার? এবার বুঝতে পেরেছি? হ্যাঁ, আরো 2 বার বুঝাই দিয়েছি। এবার বুঝছেন? এবার বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন তো এবার কি বুঝতে পেরেছেন ঘটনাটা? এবার তো আমার মনে হয় যে বোঝার কথা, তাই না? এবার বুঝছি আমরা? সবাই বলি তো, সবাই একটু কমেন্ট করি ভাইয়া, বুঝতে পেরেছি কিনা? হ্যাঁ, যদি পার্সেন্ট বলা থাকতো তাহলে কি করতাম? পার্সেন্ট বলা থাকলে তাহলে পার্সেন্ট ওয়াইজ কাজ করতাম। ধরেন সাপোজ এখানে বলা আছে কত? সাপোজ এখানে বলেছে 20%। কত বলেছে? 20%। তাহলে ঘটনা কি হইতো? তাহলে ক্রয়ের উপরে যেহেতু ভ্যাট ধরি তখন ক্রয়ের মান 100। ভ্যাট বলে দিয়েছে এবার কত? ভ্যাট বলে দিয়েছে এবার 20%। তার মানে আমরা ভ্যাট সহ মান কত হতো বলেন তো? তাহলে তখন ভ্যাট সহ মান হতো কত? ভ্যাট সহ মান হইতো 120। কত মান হতো? 120 হইতো। তাহলে তখন আমরা কি করতাম? তখন আমরা 34,500 ভ্যাট সহ টাকাকে ভ্যাট সহ পার্সেন্টেজ 120 দিয়ে ভাগ দিতাম, গুণ দিতাম 100 দিয়ে। তাহলে 100 দিয়ে যখন গুণ দিব, 100 কিসের মান? 100 হচ্ছে ক্রয়ের মান, তখন ক্রয়ের মান পেতাম। আবার 34,500 কে আমরা 120 দিয়ে ভাগ দিতাম, গুণ দিতাম 20 দিয়ে, তাহলে কিসের মান পেতাম? 20 কিসের মান? 20 হচ্ছে ভ্যাটের মান, তাহলে আমরা ভ্যাটের মান পেয়ে যেতাম। বুঝছেন ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছেন? এবার বলেন, এবার কি আমরা ক্লিয়ার ভাইয়া? এবার কি আমরা ক্লিয়ার? এবার আমরা ক্লিয়ার কিনা ভাইয়া বলি? সবাই কি বুঝতে পেরেছি এবার ভাইয়া? আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা বিক্রয়ের কাজটা করে ফেলি। এটা হচ্ছে ক্রয়েরটা শিখলাম, ঠিক আছে? আমি একটা মুছে দিই, মুছে দিয়ে আমরা এখন বিক্রয়ের কাজটা করে ফেলি, ঠিক আছে? খুবই সহজ ভাইয়া, খুবই সহজ, খালি মনোযোগ দিয়ে ক্লাস করেন। অ্যাকাউন্টিং এ 100-তে 100, এসএসসি টু অ্যাডমিশনে মার্ক নিয়ে আসার দায়িত্ব আমাদের, ঠিক আছে? আপনার নাজমুল স্যার এবং আমার। এবার দেখেন, এবার আমাদের কি বলেছে দেখেন তো, আরেকটা অংশ রয়েছে, সেটা হচ্ছে ভ্যাট সহ পণ্য বিক্রয়। ভাইয়া তাহলে বিক্রি করার সময় ভ্যাট এটা, ওকে?
তাহলে বিক্রি করার সময় যদি ভ্যাট হয়ে থাকে, তাহলে এখন আমাদেরকে বিক্রি করার সময় যেহেতু ভ্যাট হচ্ছে, তাহলে বিক্রয়ের টাকার উপরে ভ্যাট দিতে হয়। কার টাকার উপরে? বিক্রয়ের টাকার উপরে। তাহলে এখন বিক্রয়ের মান হবে কত? 100। ভ্যাটের মান হবে কত বলেন তো? এখানে কি ভ্যাটের পার্সেন্ট আছে? নাই, না থাকলে ভ্যাটের মান কত? 15। তাহলে এখানেও কত হচ্ছে বলেন তো ভ্যাট সহ? এখানেও ভ্যাট সহ হচ্ছে কত? ভ্যাট সহ হচ্ছে 115। এখন এই যে ভ্যাট সহ যে 115%, এই 115% সমান কত টাকা দেয়া আছে? 69,000 টাকা দেয়া আছে ভাইয়া, আছে না? আছে। এখন আপনাকে বিক্রয়ের টাকাটাকে আলাদা করতে হবে। তাহলে বিক্রয়ের টাকাটা আমরা আলাদা করি তো। বিক্রয় সমান কি আমরা লিখতে পারি ভাইয়া? 69,000 ভাগ হচ্ছে 115। বিক্রয়ের মান কত ভাইয়া? 100। তাহলে গুণ দিব আমরা 100 দিয়ে। তাহলে আমরা কি পাবো? এখানে আমরা পাবো 60,000 টাকা। এটা হচ্ছে বিক্রয়ের টাকা। এখন আমার যদি ভ্যাটের টাকা বের করতে হয় ভাইয়া, তাহলে কি করব? ভ্যাটের টাকা বের করতে আমরা 69,000 ভাগ 115। ভাইয়া ভ্যাট কত পার্সেন্ট? 15%। তাহলে গুণ দিব কত দিয়ে? 15 দিয়ে। তাহলে এখানে আসবে কত টাকা? 9,000 টাকা। বুঝছেন ভাইয়া সবাই? সবাই কি বুঝতে পেরেছেন? এই যে হয়ে গেল। ঠিক আছে, এখন আমি জাবেদা দিই। ভাইয়া বিক্রি করেছেন তাই না? তাহলে বিক্রি করলে কি টাকা আসে না? তাহলে আমাদেরকে কি লিখতে হবে? নগদান হিসাব। টাকা আসলে নগদান হিসাব কি হয়? টাকা আসলে নগদান হিসাব ডেবিট হয়। তাহলে আপনি ভ্যাট সহই তো টাকাটা পাবেন। কত টাকা? 69,000 টাকা। ভাইয়া বিক্রয় হিসাব। বিক্রয় কি হিসাব? বিক্রয় আয় হিসাব। আয় যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে বিক্রয়ের টাকা কত? বিক্রয়ের টাকা হচ্ছে 60,000। ওকে ভাইয়া, বিক্রি করার সময় যে ভ্যাট চলতি হিসাব, সেটা কি হিসাব বলেছি? বিক্রয় করার সময় ভ্যাট চলতি হিসাবটা হবে দায় হিসাব। কি হিসাব ভাইয়া? দায় হিসাব। তাহলে দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। কত টাকা? 9,000 টাকা। বুঝছেন? তাহলে আমরা যখন কি বলেছি ভাইয়া, যখন আমি ক্রয় করব, এই ক্রয় করার সময় যে ভ্যাটটা থাকবে তাকে আমরা কি বলবো? ভ্যাট চলতি হিসাব। এই ভ্যাট চলতি হিসাব তখন কি হয়ে যাবে? ক্রয় করার সময় সম্পদ হয়ে যাবে। ওকে, যখন আমরা বিক্রয় করব তখন এই ভ্যাট চলতি হিসাবটা কি হবে ভাইয়া? তখন এই ভ্যাট চলতি হিসাবটা আমার কাছে কি হবে? তখন এই ভ্যাট চলতি হিসাবটা আমার কাছে হবে দায় হিসাব। মনে থাকবে ভাইয়া সবার? একটু বলি তো। তাহলে আপনার পরীক্ষায় কি আসে জানেন? এমসিকিউতে আপনার পরীক্ষায় বলবে ভ্যাট চলতি হিসাবে ডেবিট জের। কি বলবে? আপনার পরীক্ষায় বলবে ভ্যাট চলতি হিসাবের, এইভাবে বলে দিবে ডেবিট জের। ডেবিট জের কি নির্দেশ করে ভাইয়া? তা আমরা কি দেখলাম? ভ্যাট চলতি হিসাব সম্পদও হতে পারে, ভ্যাট চলতি হিসাব দায়ও হতে পারে। এখন আপনাকে বলেছে ডেবিট জের। ভাইয়া ডেবিট জের বলতে কাকে বোঝায় জানেন? ডেবিট জের মানে সম্পদকে বোঝায়। আর আপনার পরীক্ষায় যখন বলে দিবে, কিভাবে বলে দিবে? আর্থিক বিবরণীতেও পাবেন আপনারা। ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট জের। কি জের? ক্রেডিট জের। ভাইয়া ক্রেডিট মানে কাকে বোঝায়? ক্রেডিট মানে দায়কে বোঝায়। বুঝতে পেরেছেন? এই এমসিকিউ গুলো পরীক্ষায় অনেকবার আসে ভাইয়া। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কি আমরা? যে ভ্যাট চলতি হিসাবের ঘটনাটা কি ক্লিয়ার হয়েছে আমার কাছে? এমসিকিউ আসলে কি পারবো আমরা? সিকিউ আসলে কি পারবো? বলি তো। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরে যাই আমরা, দেখি ভাইয়া। এবার দেখেন আমরা আর কিছু জিনিস দেখি। এই প্রশ্নটা আমাদেরকে কি বলছে আমরা একটু বোঝার ট্রাই করি। বলেছে পণ্য বিক্রয় কত টাকা? 20,000 টাকা, যার মধ্যে নগদে পাওয়া গেছে কত টাকা? 12,000 টাকা। ভাইয়া তাহলে আপনি একটা হিসাব করেন তো, আপনি অ্যাকচুয়ালি বিক্রি করেছেন 20,000 টাকা, নগদে পেয়েছেন 12,000 টাকা, তাহলে আপনি পাননি কত টাকা? 20,000 মাইনাস কত? 12,000। এই টাকাটা আপনি কি পাননি, অর্থাৎ 8,000 টাকা আপনি পাননি। এই 8,000 টাকা তাহলে কি বলেন তো? এই 8,000 টাকা হচ্ছে ধারে। কিসে? ধারে লেনদেন। তাহলে এটার আমরা জাবেদা দিব। দেখেন, পণ্য বিক্রি করে আপনি নগদে পেয়েছেন 12,000 টাকা। দ্যাট মিনস নগদান হিসাব নামে একটা হিসাব আসবে। কি হিসাব আসবে? নগদান হিসাব। ভাইয়া নগদান কি হিসাব? সম্পদ হিসাব। নগদ টাকা বাড়লে কি হয়? নগদ টাকা বাড়লে ডেবিট হয়। হইল? ভাইয়া নগদে বিক্রয় করে 12,000 টাকা এখনো পাননি। তাহলে পাননি কিন্তু পাবেন। আমরা কার কাছ থেকে টাকা পাই ভাইয়া বলেন তো? আমরা টাকা পাই দেনাদার বা প্রাপ্য হিসাবের কাছ থেকে, তাই না ভাইয়া? আমরা দেনাদার বা প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পাই। এখনো পাইনি কিন্তু পাবো। তো এটাও কি হিসাব? এটিও একটি সম্পদ হিসাব। তাহলে প্রাপ্য হিসাব বাড়লে কি হবে? ডেবিট হবে। এখানে হচ্ছে 12,000 টাকা পেয়ে গেছেন,
আর পাননি কত টাকা, 8,000 টাকা। তাহলে এই যে 8,000 টাকা হইল না। আর টোটালটা আপনার কি, টোটালটা আপনি বিক্রয় করেছেন কত টাকা, বিক্রয় করেছেন 20,000 টাকা। ভাইয়া বিক্রয় কি হিসাব, আয় হিসাব। আয় বাড়লে কি হয় ভাইয়া, আয় বাড়লে ক্রেডিট হয় কত টাকা, 20,000 টাকা। বুঝছেন? এইভাবে আপনার জাবেদা করতে হয়, হিসাব খাত নির্ণয় করতে হয়, হিসাব সমীকরণের পরিবর্তন করতে হয়। বুঝছেন? এগুলো বেসিক। এগুলো যদি আপনি না পারেন, আপনি অ্যাডমিশন পর্যন্ত ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জান্নাত রাইসা, ভ্যাট আইন অনুযায়ী 15% বাধ্যতামূলক। যদি কিছু না বলা থাকে আমাকে 15% ধরতে হবে। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এই যে দেখেন ভাইয়া, দেখেন তো এই জাবেদাটাতে কয়টা হিসাব আছে? এই জাবেদাটায় 3টা হিসাব আছে, তাই না? 3টা হিসাব আছে। তাহলে মনে রাখবেন, কোন লেনদেনের সাথে যদি 2 এর অধিক, কি বলেছি, 2 এর অধিক হিসাব থাকে, কি বলেছি, 2 এর অধিক হিসাব থাকে, তাহলে আমরা যে জাবেদাটা দিব তার নাম হবে মিশ্র জাবেদা বা মিশ্র দাখিলা। কি নাম হবে এর? মিশ্র দাখিলা নাম হবে। এটা আপনাদের এমসিকিউতে আসবে। কোন জাবেদা দাখিলায় যদি 2 এর অধিক হিসাব থাকে, কি বলেছি, 2 এর অধিক হিসাব থাকে। এখানে 2 এর অধিক আছে না, 3টা আছে না, তার মানে এটার নাম হবে মিশ্র দাখিলা। আর কোন জাবেদা দাখিলায় যদি 2টি হিসাব থাকে, কি বলেছি, শুধুমাত্র 2টি হিসাব থাকে, 2টি হিসাব থাকলে তার নাম হবে সরল দাখিলা। কি নাম হবে ভাইয়া? সরল দাখিলা। মনে থাকবে? মনে থাকবে ভাইয়া, এমসিকিউতে আসবে, এমসিকিউতে আসবে। পরে যাই আমরা। পরে একটা লেনদেনে আমাদেরকে উত্তোলন নিয়ে আমাদের ঝামেলা। উত্তোলন হিসাব কখন আসে এবং উত্তোলন হিসাব কখন আসে না, এটা নিয়ে আমাদের ঝামেলা, তাই না ভাইয়া? উত্তোলন মানে কি? উত্তোলন মানে হচ্ছে তুলে নেওয়া। তো মনে রাখবেন, যখন যখন মালিক উত্তোলন করবে, কে উত্তোলন করবে? মালিক উত্তোলন করবে। মনে থাকবে? অর্থাৎ মালিক যখন তুলে নিবে তখন উত্তোলন হিসাব আসবে। যখন মালিক উত্তোলন করবে তখন কি বলেছি, তখন আমাদের উত্তোলন নামে হিসাব আসবে। মনে থাকবে? আমরা দেখি কখনো উত্তোলনে উত্তোলন হিসাব আসে, কখনো আসে না। তাহলে উত্তোলন হিসাব কখন আসবে? যখন মালিক উত্তোলন করবে তখন উত্তোলন হিসাব আসবে। ওকে। আর যখন ব্যবসা প্রতিষ্ঠান উত্তোলন করবে, কে উত্তোলন করবে ভাইয়া? ব্যবসা প্রতিষ্ঠান যখন উত্তোলন করবে, যখন ব্যবসা প্রতিষ্ঠান উত্তোলন করবে তখন উত্তোলন হিসাব আসবে না। মনে থাকবে? তখন উত্তোলন হিসাব কি হবে না ভাইয়া? আসবে না। মনে থাকবে? সবার কি মনে থাকবে? তাহলে আমরা এই লেনদেনটা দেখি। দেখেন, এই লেনদেনটাতে আমাদের কি বলেছে? এই লেনদেনটাতে আমাদের বলছে ব্যাংক হতে উত্তোলন করা হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, ব্যাংক থেকে উত্তোলনটা করলো কে? মালিক করেছে না ব্যবসা করেছে? ভাইয়া কিচ্ছু বলেনি। যদি কিছু না বলে তাহলে উত্তোলনটা করেছে হচ্ছে ব্যবসা। কে করেছে? কিছু না বললে উত্তোলন করেছে ব্যবসা। তাহলে যখন ব্যবসা উত্তোলন করবে তখন উত্তোলনের নামে কি হিসাব লিখতে পারবো? উত্তর হচ্ছে পারবো না। তাহলে এই যে আমরা জাবেদা করলে কি হবে বলেন তো? ব্যাংক থেকে কি উত্তোলন করেছি? টাকা। তার মানে আমার ব্যবসা প্রতিষ্ঠানে কি হবে? নগদ টাকা নামক সম্পদ বেড়ে যাবে। তাহলে নগদ টাকা নামক সম্পদ বেড়েলে কি হয়? ডেবিট হয়। এখন কই থেকে উত্তোলন করেছেন? ব্যাংক থেকে। তার মানে একটা ব্যাংক নামে হিসাব আসবে। তাহলে ব্যাংকের টাকা বাড়বে না কমবে? ব্যাংক থেকে টাকা তুলে নিলে ব্যাংক নামক সম্পদের টাকা কমে যাবে। আর সম্পদ কমলে কি হয় ভাইয়া? সম্পদ কমলে ক্রেডিট হয়। কত টাকা? 50,000 টাকা। তাহলে দেখেন তো ভাইয়া, এখানে কি উত্তোলনের নামে কোনো হিসাব এসেছে? উত্তর হচ্ছে আসেনি। কেন আসেনি? কারণ উত্তোলনটা করেছে কে? ব্যবসা প্রতিষ্ঠান। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার আমরা যে উত্তোলনের নামে হিসাব কখন আসবে এবং কখন আসবে না? এটা কি সকলে বুঝতে পেরেছি আমরা? একটু বলি যে উত্তোলনের নামে হিসাব কখন আসে এবং কখন আসে না। এরপরে আমরা দেখি ভাইয়া কি বলেছে, দেখেন তো। এবার বলেছে, দেখেন, মালিক কর্তৃক উত্তোলন 10,000 টাকা। ভাইয়া কে উত্তোলন করেছে? মালিক উত্তোলন করেছে। তো আমরা কি জানি? মালিক উত্তোলন করলে উত্তোলনের নামে কি হবে? হিসাব হবে, তাই না ভাইয়া? তাহলে যেহেতু উত্তোলনের নামে হিসাব হবে, তাহলে এই যে এখানে আমাদেরকে লিখতে হবে কি? উত্তোলন হিসাব। কি লিখতে হবে? উত্তোলন হিসাব। ঠিক আছে। আর আরেকটা কি? টাকা উত্তোলন করেছে, তার মানে আরেকটা হিসাব হবে কি? আরেকটা হিসাব হবে নগদান হিসাব।
এখন বলেন তো, মালিক যদি উত্তোলন করে, মালিক উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে যায়, মালিক ব্যবসাতে টাকা দিলে মালিকানা সত্ত্ব বাড়ে, আর মালিক উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে, তাই না ভাইয়া? সেজন্য উত্তোলন করলে কি হবে, ওই অর্থাৎ মালিকানা সত্ত্ব কমে যাবে। তাহলে মালিকানা সত্ত্ব কমে গেলে কি হয় ভাইয়া, মালিকানা সত্ত্ব কমে গেলে ডেবিট হয়। ওকে, এখন মালিক যে ব্যবসা থেকে টাকা উত্তোলন করলো, আপনার ব্যবসাতে কি টাকা কমবে না বাড়বে? ব্যবসাতে টাকা কমে যাবে, অর্থাৎ সম্পদ কমে যাবে। সম্পদ কমলে কি হয়, সম্পদ কমলে ক্রেডিট হয়। বুঝতে পেরেছি সবাই? এই সকলে কি বুঝছি এগুলো? আমরা একটু বলি, আমরা কি বুঝছি? আমরা কি কখনো এই জিনিসগুলো এইভাবে পড়েছি ভাইয়া? একটু বলি তো, আমরা কি কখনো এই জিনিসগুলো এইভাবে পড়েছি? আমরা তো মুখস্থ করেছি, কিন্তু কেন হচ্ছে, কেন হচ্ছে না? কখনো দেখি উত্তোলন হিসাব আসে, কখনো দেখি উত্তোলন হিসাব আসে না। কেন আসে, কেন আসে না? এগুলো কি কখনো আমরা পড়েছি এইভাবে? একটু বলি তো ভাইয়া, এগুলো পড়েছি আমরা? আচ্ছা, পরে যাই আমরা দেখি। দেখেন, এবার বলেছে পণ্য উত্তোলন। ভাইয়া, পণ্য উত্তোলন কে করে? মনে রাখবেন, ব্যবসা কখনো পণ্য উত্তোলন করতে পারে না। পণ্য উত্তোলন করে হচ্ছে মালিক। কে করে? পণ্য উত্তোলন কে করে বলেন তো? পণ্য উত্তোলন মালিক করে। তাহলে মালিক যেহেতু উত্তোলন করেছে, পণ্য উত্তোলন মানে মালিক উত্তোলন করেছে, তার মানে এখানে কি, মালিক উত্তোলন করলে কি হবে, উত্তোলন হিসাব আসবে। তাহলে আমরা লিখি, যেহেতু উত্তোলন হিসাব আসবে, তাহলে একটা হিসাব হবে কি, একটা হিসাব হবে উত্তোলন হিসাব হবে। হইল? কি উত্তোলন করেছে? পণ্য উত্তোলন করেছে। ভাইয়া, পণ্য নামে কি কোনো হিসাব হয়? মনে রাখবেন, অ্যাকাউন্টিং এ পণ্য নামে কোনো হিসাব হয় না। পণ্যের বদলে লিখতে হয় কি, পণ্যের বদলে লিখতে হয় ক্রয় হিসাব। মনে থাকবে, পণ্যের বদলে কি লিখতে হয়, ক্রয় হিসাব লিখতে হয়। তাহলে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কি হয় বলেন তো? উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে যায়, আর মালিকানা সত্ত্ব কমলে কি হয়, ডেবিট হয়। হইল? কি উত্তোলন করছে? পণ্য উত্তোলন করছে, তার মানে পণ্য কি হচ্ছে, কমে যাচ্ছে। পণ্য কমে যাচ্ছে মানে কি, ক্রয় কমে যাচ্ছে। ক্রয় মানে কি, ব্যয় কমে যাচ্ছে। ব্যয় কমলে কি হয়, ব্যয় কমলে ক্রেডিট হয়। মনে থাকবে সবার? এই সবার কি মনে থাকবে বলেন? সবাই কি বুঝতে পেরেছি আমরা? সবাই কি বুঝতে পেরেছি? একটু বলি তো। তাহলে পণ্য উত্তোলন কি ক্লিয়ার আমাদের? পণ্য কে উত্তোলন করে? মালিক করে, তাই না? এবার দেখেন, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম প্রদান। এখন প্রশ্ন হচ্ছে, আয়কর এবং জীবন বীমা, আয়করটা কার এবং জীবন বীমাটা কার? উত্তর হচ্ছে, আয়কর এবং জীবন বীমা হচ্ছে মালিকের। কার? মালিকের। ঠিক আছে? তাহলে মনে রাখবেন, আয়কর এবং জীবন বীমা এই দুইটা হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ। কি খরচ? মালিকের ব্যক্তিগত খরচ। মনে থাকবে? তাহলে মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে দিলে তাকে কি বলা হয়? তাকে উত্তোলন বলা হয়। মনে থাকবে? তাহলে আয়কর এবং জীবন বীমা এগুলো কি হিসাব? আয়কর এবং জীবন বীমা এগুলো যেহেতু মালিকের ব্যক্তিগত খরচ, সে কারণে এগুলো উত্তোলন হিসাব। তাহলে যেহেতু উত্তোলন হিসাব, তাহলে আমাকে লিখতে হবে, কি লিখতে হবে? উত্তোলন। এখন এই উত্তোলনটা কেন হয়েছে? যদি আয়করের জন্য হয়ে থাকে তাহলে লিখবো আয়কর ব্র্যাকেটে, যদি জীবন বীমার জন্য হয়ে থাকে তাহলে ব্র্যাকেটে লিখবো কি, জীবন বীমা। তাহলে উত্তোলন করলে কি হয়, মালিকানা সত্ত্ব কমে যায়, আর আমরা জানি মালিকানা সত্ত্ব কমলে কি হয়, মালিকানা সত্ত্ব কমলে ডেবিট হয়। জীবন বীমা প্রিমিয়াম কি দিয়ে প্রদান করেছেন? জীবন দিয়ে না টাকা দিয়ে? টাকা দিয়ে। তার মানে নগদ টাকা কি হইলো, কমে গেল। কমে গেলে কি হবে, কমে গেলে ক্রেডিট হবে। বুঝছি সবাই? এই সবাই কি বুঝতে পারছি না পারছি না এগুলো বলি তো? ভাইয়া, নগদান হিসাব কেন আসবে বলেন তো? এখানে নগদান হিসাব, পণ্য উত্তোলন করেছেন, পণ্য কি টাকা যে নগদান হিসাব আসবে? বলেছে পণ্য উত্তোলন। তো পণ্য উত্তোলন মানে কি টাকা উত্তোলন করছি? যদি টাকা উত্তোলন করে তাহলে টাকা আসবে। ওখানে উত্তোলন করেছিল পণ্য, তার মানে পণ্যের বদলে লিখতে হয় ক্রয় হিসাব। বুঝছেন? ক্লিয়ার? আর আয়কর জীবন প্রিমিয়াম প্রদান করছেন, এটা কি দিয়ে প্রদান করতে হয়? টাকা দিয়ে প্রদান করতে হয়, সে কারণে নগদান হিসাব আসছে। বুঝছেন? এই ক্লিয়ার সবাই? বলেন। জয়নব ফাহিমা, বুঝতে পেরেছেন আপনি? বলেন। পরে যায়, দেখেন, এই যে দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা ভুল করি। সুমাকে ঋণ দেয়া হলো। কি করেছি? ঋণ দেয়া হয়েছে। ভালো করে মনে রাখেন। দেখেন, ঋণ প্রদান, কি বলেছি ভাইয়া? ঋণ প্রদান। আপনি যখন ঋণ প্রদান করবেন তখন সেটা হবে সম্পদ হিসাব। কি হিসাব? ঋণ প্রদান করলে হবে সেটি সম্পদ হিসাব।
আর আপনি যখন ঋণ গ্রহণ করবেন, কি বলেছি, আপনি যখন ঋণ গ্রহণ করবেন তখন সেটি হয়ে যাবে দায় হিসাব। মনে থাকবে? এই সবার কি মনে থাকবে? ঋণ যখন প্রদান করা হয় তখন সেটি সম্পদ হবে, আর ঋণ যখন গ্রহণ করা হবে তখন সেটি কি হবে? তখন সেটি দায় হবে। তো এখানে সোমাকে আপনি কি করেছেন? ঋণ দিয়েছেন, দেয়া হলো, তার মানে দেয়া মানে কি? প্রদান করা না? তো সেই কারণে এখানে লিখতে হবে কি জানেন? সোমার প্রদত্ত ঋণ। কি করেছেন? ঋণ দিয়েছেন না? তাহলে প্রদত্ত ঋণ, এটা কি হিসাব? সম্পদ হিসাব। তার মানে ঋণ দিলে সম্পদ কি হলো? বেড়ে গেল। বেড়ে গেলে কি হবে? ডেবিট হবে। ঋণ কি দিয়ে দিই আমরা? টাকা দিয়ে দিই না ভাইয়া? ঋণ কি দিয়ে পরিশোধ করি? টাকা দিয়ে। দ্যাট মিনস নগদান হিসাব নামক সম্পদ কি হলো? কমে গেল। কমে গেলে কি হবে? ক্রেডিট হবে। ঘটনা ক্লিয়ার ভাইয়া? এই ঘটনা ক্লিয়ার? আমরা সবাই বলি, দেখছেন এই জিনিসগুলো আমরা সবাই ভুল করব। হ্যাঁ, এই তো রঙিন পৃথিবী, না বুঝে উত্তর করলেন। ঠিক আছে, ঋণ হিসাব ক্রেডিট হয়, সুমা দেনাদার ডেবিট, আর ঋণ ক্রেডিট হয়। কে শিখাইছে রে ভাই আপনাকে? ঋণ দিলে সেই ঋণ হচ্ছে কি বলেন তো? ঋণ দিলে সেই ঋণ হচ্ছে সম্পদ। আর ঋণ কি দিয়ে দিচ্ছেন? টাকা দিয়ে দিচ্ছেন, সে কারণে নগদান হিসাব চলে গেলে ক্রেডিট হয়। বুঝতে পেরেছেন? বলেন, এগুলো ভুল করা যাবে না। ওকে, পরে যাই, আমরা আবার যাই, দেখি পরে কি বলছে। দেখেন, এবার বলেছে, দেখেন, ব্যাংক হতে ঋণ গ্রহণ। ভাইয়া তাহলে ঋণ গ্রহণ করলে সেটি কি হয়? ঋণ গ্রহণ করলে সেটি দায় হয়, তাই না? তাহলে ঋণ গ্রহণ করেছেন কি দিয়ে? ঋণ নেওয়া মানে টাকা পেয়েছেন, তার মানে অবশ্যই নগদান হিসাব নামে একটা হিসাব আসবে। ঋণ নিলে কি হয়? নগদ টাকা বেড়ে যায়, তাহলে নগদান হিসাব কি হবে? ডেবিট হবে। 20,000 টাকা হইল। আচ্ছা, ঋণ গ্রহণ করছেন, তার মানে ঋণ নামে একটা হিসাব আসবে, ঋণ হিসাব। ঋণ গ্রহণ করলে ঋণ কি হয়? ঋণ হয় দায়। দায় বেড়ে গেল। দায় বাড়লে কি হবে? 20,000 টাকা। দায় বাড়লে 20,000 টাকা ক্রেডিট হবে। বুঝছেন ঘটনা? এই সকলে ক্লিয়ার? আমরা সবাই কি ক্লিয়ার? আমরা একটু বলি তো, সবাই কি ক্লিয়ার? একটু বলি। হ্যাঁ, সোমাটা লিখতে হবে, অবশ্যই লিখতে হবে, নাহলে আপনি কাকে ঋণ দিচ্ছেন? মনে রাখবেন, কোন ব্যক্তির নাম থাকলে সেটি অবশ্যই লিখতে হবে। রহিমের নিকট ধারে বিক্রয়, কার কাছে বিক্রি করলেন? রহিমের কাছে, তাই না? তো রহিমের নামটা অবশ্যই লিখতে হবে, না হলে হবে না। ঠিক আছে, মনে থাকবে সবার? একটু বলি তো ভাইয়া, সকলের মনে থাকবে? একটু বলি। এটি কাদের ক্লাস? 25-26 সকলের ক্লাস। এবার দেখি, আমরা দেখি কি বলেছে। দেখেন তো, আরিফের নিকট হতে 2,000 টাকা আর পাওয়া যাবে না। তাহলে দেখেন, এই যে কার কাছ থেকে টাকা পেতাম? আরিফের কাছ থেকে। তার মানে আরিফ আমার কে ছিল? যার কাছ থেকে আমরা টাকা পাই সে আমার ছিল কে? সে আমার ছিল প্রাপ্য হিসাব বা দেনাদার। মনে থাকবে, যার কাছ থেকে আমি টাকা পেতাম বা পাবো সে আমার কে? প্রাপ্য হিসাব বা দেনাদার। এখন বলেছে সে টাকা আর পাওয়া যাবে না। প্রাপ্য হিসাব থেকে যে টাকা পাওয়া যায় না তার নাম কি জানেন? তার নাম হচ্ছে অনাদায়ী পাওনা বা কুঋণ। কি বলেছি? তার নাম হচ্ছে অনাদায়ী পাওনা বা কি বলেছি বলেন তো? কুঋণ। মনে থাকবে? তাহলে এই যে প্রাপ্য হিসাব বা দেনাদার হতে যে টাকা পাওয়া যায় না তাকে আমরা বলবো অনাদায়ী পাওনা বা কুঋণ বলবো। মনে থাকবে ভাইয়া? তাহলে এই জিনিসটা কেমন? এই জিনিসটা আমরা ভুল করি। ঠিক আছে ভাইয়া, উত্তোলন হিসাব বাড়লে ওই এর কি হয়? কি দেখাইলাম একটু আগে ভাইয়া? উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্ব কমে যায়। উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্ব কমে যায়। ঠিক আছে, ধরেন আপনার একজন বন্ধু আছে, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে আরিফ। এখন এই আরিফের থেকে আপনি 500 টাকা পাবেন, তার মানে কে পাবে? আপনি পাবেন। কার থেকে পাবেন? আরিফের থেকে। তার মানে আরিফ হচ্ছে কে? আরিফ হিসাব আমার প্রাপ্য হিসাব। মনে থাকবে? এখন আরিফের কাছ থেকে টাকা আর পাওয়া যাবে না। আরিফ আপনাকে বললো তোমাকে আমি আর টাকা দিব না, বা আরিফ আপনাকে টাকা দিচ্ছেই না, আপনি কি করলেন? আশা ছেড়ে দিলেন। তাহলে এই যে আরিফের কাছ থেকে যে আপনি 2,000 টাকা পেতেন এটা আর পাবেন না, তার মানে এটা আপনার কি হয়ে গেল বলেন তো? ক্ষতি হয়ে গেল না? সেজন্য এই যে অনাদায়ী পাওনা বা কুঋণটা হচ্ছে ক্ষতি বা ব্যয় হিসাব। মনে থাকবে? তাহলে কোন দেনাদারের কাছ থেকে যখন টাকা পাওয়া যাবে না তখন তাকে আমরা কি বলবো? কুঋণ বলবো, যেটি একটি কি হিসাব? ব্যয় হিসাব। তাহলে এই যে আমার যে কুঋণ বা অনাদায়ী পাওনা সেটা কি হইলো বলেন তো? এই কুঋণ বা অনাদায়ী পাওনা নামক যে ব্যয়টা, সে ব্যয় কি হয়ে গেল? বেড়ে গেল।
আর ব্যয় বাড়লে কি হয়? ব্যয় বাড়লে ডেবিট হয়। তাহলে দেনাদারের কাছ থেকে আর টাকাটা পাবেন না। তাহলে দেনাদারের কাছ থেকে টাকা পাবেন না মানে কি? সেই দেনাদারের সাথে সম্পর্ক রেখে লাভ আছে? তাকে বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ দেনাদার কি হয়ে যাবে? কমে যাবে। দেনাদার সম্পদ, সম্পদ কমলে কি হয়? সম্পদ কমলে ক্রেডিট হয়। মনে থাকবে সবার? সবার কি মনে থাকবে ভাইয়া? একটু বলি তো, সবার কি মনে থাকবে? একটু বলি আমরা। সবাই কি বুঝতে পেরেছেন? বলেন। তাহলে আরিফের নিকট হতে টাকা পাওয়া যাবে না। যার কাছ থেকে টাকা পাবেন না সে হচ্ছে কে? সে হচ্ছে আমার দেনাদার। দেনাদারের কাছ থেকে টাকা না পেলে তাকে আমরা বলবো কুরিন বা অনাদায়ী পাওনা। আর টাকা যদি না পাই তাহলে এটা আমার ক্ষতি না? আপনার কাছ থেকে আমি 500 টাকা পাইতাম, সেটা আমি পাবো না জানতে পারলাম, তার মানে সেটা আমার কি ক্ষতি না ভাইয়া? ক্ষতি মিন্স ব্যয়, সেজন্য কুরিন হচ্ছে ব্যয়, বেড়ে গেল ডেবিট। আর দেনাদারের কাছ থেকে টাকা যেহেতু পাবেন না, সেই দেনাদার রেখে কি লাভ আছে? সেই দেনাদারের সাথে কি সম্পর্ক, তার হিসাব রেখে লাভ আছে? উত্তর হচ্ছে নাই। সেজন্য দেনাদার কি হইলো? কমে গেল। দেনাদার কমলে কি হবে? ক্রেডিট হবে। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? ওকে, এগুলো যেভাবে বলছি এভাবে সুন্দর করে শিখতে হবে, তাহলে আর ভুল হবে না। আচ্ছা, আরিফের কাছ থেকে পাওয়া যাবে না, এটা ডাবল আসছে। পরে যাই ভাই, আমরা একটু সুদ নিয়ে খেলাধুলা করি। ঠিক আছে, দেখেন বলেছে বিনিয়োগের সুদ পাওয়া গেল। তার মানে বিনিয়োগের সুদ যেহেতু আমি পেয়েছি, তার মানে বিনিয়োগের সুদ কি হিসাব? আয় হিসাব। তাহলে বিনিয়োগের সুদ পাওয়া গেল, সুদ পেয়েছেন, তার মানে কি নগদ টাকায় পেয়েছেন সুদটা, সেজন্য কি হবে? সেজন্য নগদান হিসাব কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। ওকে। আর বিনিয়োগের সুদ যেহেতু পেয়েছেন, তার মানে মনে রাখতে হবে বিনিয়োগ করে যে আমি সুদ পাই, বিনিয়োগের সুদ হচ্ছে আমার কি হিসাব বলেন তো? আয় হিসাব। আর আয় যদি বেড়ে যায় তাহলে কি হবে বলেন তো? আয় বাড়লে ক্রেডিট হবে। মনে থাকবে? বিনিয়োগের সুদ পাওয়া গেল 6000 টাকা। তো টাকা পাওয়া মানে কি? সম্পদ বাড়া, নগদ টাকা বাড়লে কি হয়? ডেবিট হয়। কি পেয়েছেন? বিনিয়োগের সুদ পেয়েছেন, তার মানে বিনিয়োগের সুদ কি হিসাব? আয় হিসাব। আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। এবার বলেছে কি দেখেন তো, বলেছে ঋণের সুদ প্রদান করা হলো 3000 টাকা। ঋণের সুদ কি করেছি? প্রদান করেছি। তাহলে প্রদান যেহেতু করছি, দ্যাট মিনস ঋণের সুদটা আমার কাছে কি হিসাব বলেন তো? ঋণের সুদটা হচ্ছে আমার কাছে ব্যয় হিসাব। ঋণের সুদ কি হিসাব? ব্যয় হিসাব। তো সুদ প্রদান করলে ব্যয় বেড়ে গেল না? তো ব্যয় বাড়লে কি হয় ভাইয়া? ব্যয় বাড়লে ডেবিট হয়, হইলো? আর এই ঋণের সুদ যেহেতু প্রদান করছেন, তার মানে কি আপনার নগদ টাকা কি হয়েছে বলেন তো? আপনার নগদ টাকা কিন্তু বেড়েছে না কমেছে? নগদ টাকা নামক সম্পদ কমে গেছে। আর সম্পদ কমলে কি হবে? ক্রেডিট হবে। বুঝছেন ঘটনা ভাইয়া? তাহলে বিনিয়োগের সুদ এবং ঋণের সুদ কি বুঝতে পেরেছি? এই ঋণের সুদ এবং এটা কি বুঝতে পেরেছি বলেন তো? বলেন সবাই, একটু বলি তো ভাইয়া। স্যার আপনাদের ক্লাসগুলো হ্যাঁ করে অনেক ভালো লাগে। আমি বান্দরবন থেকে স্যার। এখানে প্রত্যন্ত অঞ্চলে স্যারদের সঠিক গাইডলাইন পাওয়া অনেক কঠিন, আর যাতায়াতের সমস্যা, অনেক উপকৃত হচ্ছে। আচ্ছা, ভেরি গুড। এই কারণে অ্যাকচুয়ালি আমরা পড়াই, বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছি আমরা ভাইয়া? জুনিয়ররা মন দিয়ে ক্লাস করো। এইচএসসি তে স্যারদের ক্লাস না করে জীবনের সব থেকে বড় ভুল করেছিলাম। আচ্ছা, ভেরি গুড, আমাদের বস। ওকে, তাহলে এই ঘটনাগুলো কি আমরা বুঝতে পেরেছি? বিনিয়োগের সুদ কি হয়? পাওয়া যায়। তার মানে পাই মানে কি? বিনিয়োগের সুদ হচ্ছে আয় হিসাব। আয় হইলেই তো আমরা পাবো, তাই না? পাওয়া গেছে, কি দিয়ে পেয়েছি? টাকা দিয়ে পেয়েছি। তার মানে নগদ টাকা বেড়ে গেল, বিনিয়োগের সুদ নামক আয় কি হলো? বেড়ে গেল। ঋণের সুদ প্রদান, ঋণের সুদ কি করেছি? ঋণের সুদ প্রদান করছি। তাহলে ব্যয় হইলেই তো প্রদান করি, তাই না? তার মানে ঋণের সুদ হচ্ছে ব্যয় হিসাব। ব্যয় কি হইলো? ব্যয় আমার বেড়ে গেল, ব্যয় বাড়লে ডেবিট। আর নগদ টাকা চলে যাচ্ছে, ব্যয় হইলে নগদ টাকা চলে যায়, সেজন্য নগদান ক্রেডিট। বুঝতে পেরেছি ভাইয়া সবাই? সবাই ক্লিয়ার ভাইয়া? একটু বলি তো, সবাই কি ক্লিয়ার? এবার দেখেন, এই দুইটা হচ্ছে এক্সেপশনাল। ঠিক আছে, এই দুইটা পরীক্ষায় আসবে, ভালো করে মনে রাখেন ভাইয়া। এই যে এই দুইটা হচ্ছে আমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, এই দুইটা এক্সেপশনাল, পরীক্ষায় আসে, আপনারা ভুল করেন। ওকে, এগুলো হচ্ছে স্টার 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 স্টার। ঠিক আছে, দেখেন এখান থেকে আপনাদের সিকিউ না আসলে এমসিকিউ আসবে। দেখেন, মূলধনের সুদ 3000 টাকা। আপনি বলবেন ভাইয়া এর আগে তো আমরা দেখলাম বিনিয়োগের সুদ, আপনি নগদান হিসাব দিয়ে দিলেন, তাই না? কিন্তু মূলধনের সুদের ক্ষেত্রে কি হবে ভাইয়া? মূলধনের সুদ নগদ টাকা দিয়ে প্রদান করা হয় না। মূলধনের সুদটা মূলধনের সাথে যোগ হয়ে যায়। কি বলেছি? মূলধনের সুদ হচ্ছে মূলধনের সাথে যোগ হয়ে যায়। আপনারা যখন আর্থিক বিবরণী করবেন না, এই মূলধনের সুদটা মূলধন হিসাবে যোগ হয়ে যাবে। কোন হিসাবে যোগ হবে?
মূলধনের সুদ মূলধন হিসাবে যোগ হয়ে যায়, বুঝছেন? তাহলে মূলধনের সুদ কি হিসাব ভাইয়া? মূলধনের সুদ হচ্ছে ব্যয় হিসাব। কি হিসাব? মূলধনের সুদ ব্যয় হিসাব। তাহলে যখন মূলধনের সুদ হবে তখন ব্যয়টা বাড়বে না কমবে বলেন তো? তখন ব্যয়টা কিন্তু আমার বেড়ে যাবে। তার মানে মূলধনের সুদ নামক ব্যয় যখন আমার কি হয়ে যাবে? বেড়ে যাবে, তখন মূলধনের সুদ কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। ঠিক আছে, হইলো? এখন আমি কি বলেছি? মূলধনের সুদ কখনো নগদ টাকা দিয়ে প্রদান করা হয় না, এটা সর্বপ্রথম কি হয়? মূলধনের সাথে যে যোগ হয়ে যায়। তাহলে মূলধনের সাথে যদি যোগ হয়ে যায় তাহলে মূলধন হিসাব কি হবে বলেন তো? মূলধন হিসাব আমার কি হবে? মূলধনের সাথে যোগ হলে মূলধন হিসাব বাড়বে না? মূলধন হিসাব বাড়া মানে কি? মালিকানা সত্ত্ব বাড়া। আর মালিকানা সত্ত্ব বাড়লে কি হয়? মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট হয়। মনে থাকবে ভাইয়া? সবার কি মনে থাকবে? তাহলে মূলধনের সুদ কি বিনিয়োগের সুদ এবং ঋণের সুদের মতো নগদ টাকা দিয়ে প্রদান করা হয় বা পাওয়া যায়? উত্তর হচ্ছে না। মূলধনের সুদ হচ্ছে মালিকের অংশ। দ্যাট মিনস এই মূলধনের সুদটা মূলধন হিসাবের সাথে কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে মূলধনের সুদ কি হিসাব ভাইয়া? মূলধনের সুদ মালিককে দিতে হয়। ব্যবসা প্রতিষ্ঠান মালিককে কি করবে? মূলধনের সুদ দিবে। সেই কারণে মূলধনের সুদ কি হিসাব? ব্যয় হিসাব। ব্যয় কি হলো? বেড়ে গেল। ব্যয় বাড়লে কি? ডেবিট। ওকে। আর মূলধনের সুদ কি বলেছি? মূলধন হিসাবের সাথে যোগ হয়ে যায়, সেজন্য মূলধন হিসাব কি হলো? বৃদ্ধি পেল। তার মানে মূলধন মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। সকলে কি ক্লিয়ার? এই সকলে কি ক্লিয়ার ভাইয়া? একটু বলি তো সবাই বুঝতে পেরেছি কিনা? সবাই কি বুঝতে পেরেছি আমরা? বলি তো। ওকে, এরপরে আসেন দেখেন উত্তোলনের সুদ। একই কথা ভাইয়া, উত্তোলনের সুদ, তাই না? এই যে উত্তোলনের সুদ, উত্তোলনের সুদও কি হয় জানেন? উত্তোলনের সুদ উত্তোলন হিসাবের সাথে যোগ হয়ে যায়। কোন হিসাব? উত্তোলন হিসাবের সাথে প্লাস হয়ে যায়। মনে থাকবে? তাহলে উত্তোলনের সুদ ব্যবসার জন্য কি জানেন? মালিক যদি উত্তোলন করে নিয়ে যায় তাহলে ব্যবসাকে সুদ প্রদান করে। দ্যাট মিনস ব্যবসার জন্য হচ্ছে আয়। ব্যবসার জন্য কি? ব্যবসার জন্য আয়। উত্তোলনের সুদ কার সাথে যোগ হয়? উত্তোলনের সাথে যোগ হয়। তাহলে উত্তোলন কি হচ্ছে? উত্তোলন হিসাব বেড়ে যাচ্ছে। কি হচ্ছে? উত্তোলন হিসাব বেড়ে যাচ্ছে। আর মনে রাখবেন, উত্তোলন বাড়া মানে মালিকানা সত্ত্ব কমা। উত্তোলন কি করে? মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়। দ্যাট মিনস উত্তোলন বাড়লে কি হয়? মালিকানা সত্ত্ব কমে যায়, তাই ডেবিট। ওকে। আর উত্তোলনের সুদ কি হিসাব? উত্তোলনের সুদ হচ্ছে আয় হিসাব। কি হিসাব? আয় হিসাব। সেজন্য আয় বাড়লে কি হবে বলেন তো? আয় বাড়লে কি হবে? আয় বাড়লে ক্রেডিট হবে। বুঝছি? এই দুইটা ভাইয়া এক্সেপশনাল একটু, হ্যাঁ, যেভাবে বললাম সেভাবে সুন্দর করে মাথায় রাখবেন। ওকে, এই দুইটা এক্সেপশনাল। আপনার পরীক্ষায় দেখবেন এমসিকিউ আসে, সিকিউ আসে। কি এমসিকিউ আসে জানেন? এমসিকিউ আসবে উত্তোলনের সুদ 1000 টাকা। ঠিক আছে, এখানে উত্তোলনের সুদ হবে, প্রদান না। উত্তোলনের সুদ 1000 টাকা, কোন হিসাবকে ডেবিট করতে হবে অথবা কোন হিসাবকে ক্রেডিট করতে হবে? তা আপনি যদি জাবেদাই না জানেন আপনি কি পারবেন? আপনাকে বলবে মূলধনের সুদ 3000 টাকা, কোন হিসাবকে ডেবিট করতে হবে, কোন হিসাবকে ক্রেডিট করতে হবে? তো এই জায়গাতে আমরা ভুল করে নগদান হিসাব উত্তর করে আসি ভাইয়া। এগুলোতে কি নগদান হিসাব আসে? এখানে কি নগদান হিসাব আসে ভাইয়া? আসে না। দেখছেন? আসছে? বলেন। সবাই বুঝতে পেরেছি? উত্তোলনের সুদ কি হিসাব বলে দিয়েছি না ভাইয়া? কি হিসাব? মালিক উত্তোলন করে নিয়ে যায়, সেজন্য মালিক ব্যবসাতে কি দেয়? সুদ প্রদান করে। ওকে, দেখেন বলেছে বিনামূল্যে পণ্য বিতরণ। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, বিনামূল্যে আমি কেন পণ্য বিতরণ করব? আমার কি এত শখ জেগেছে যে আমি বিনামূল্যে পণ্য বিতরণ করে বেড়াবো? ভাইয়া, বিনামূল্যে পণ্য বিতরণ করা হয় কেন জানেন? বিনামূল্যে পণ্য বিতরণ করা হয় বিজ্ঞাপনের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? বিজ্ঞাপনের উদ্দেশ্যে। আর বিজ্ঞাপন কি হিসাব? বিজ্ঞাপন হচ্ছে ব্যয় হিসাব। মনে থাকবে? তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ করলে কি হিসাব আসবে? বিজ্ঞাপন নামে একটি হিসাব আসবে। তার মানে বিনামূল্যে পণ্য বিতরণ করলে বিজ্ঞাপন নামক ব্যয় কি হয়ে যাবে? ব্যয় বেড়ে যাবে। আর ব্যয় বাড়লে কি হয়? ব্যয় বাড়লে ডেবিট হয়। কি বিতরণ করছি? টাকা না পণ্য? পণ্য বিতরণ করছি। তো পণ্য বিতরণ করলে কি পণ্যের নামে কোনো হিসাব আসবে? আসবে ক্রয় হিসাব। তার মানে পণ্য বিতরণ করলে পণ্য কি হচ্ছে? কমে যাচ্ছে, মানে ক্রয় নামক ব্যয় কমে যাচ্ছে। আর ব্যয় কমলে কি হবে? ক্রেডিট হবে। এই ক্রয় হিসাবটা কেন আসলো?
কারণ আমরা জানি অ্যাকাউন্টিং এ পণ্যের নামে কোনো হিসাব লিখতে হয় না, পণ্যের বদলে কি নামে হিসাব লিখতে হয়, ক্রয় নামে হিসাব লিখতে হয়। বুঝছি সবাই? কিন্তু কষ্টের বিষয় কি জানেন? হ্যাঁ, সাপ্লাইজ বলে দিচ্ছি, কষ্টের বিষয় কি জানেন? আপনাদের এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, আপনারা মাত্র কয়েকজন ক্লাস করছেন। হ্যাঁ, আমার লাইফে ফ্রি ক্লাস এত কম নিয়ে আমরা সাধারণত করি না। সে আগে করতাম, যখন প্রথম প্রথম পড়ানো শুরু করি, ফেস না দেখিয়ে ক্লাস নিতাম তখন। যদি আজকে প্রথম ফ্রি ক্লাস, ক্লাস কেমন লাগছে বলেন তো? যারা প্রথম থেকে ক্লাস করছেন তারা কিছু হলেও কি শিখতে পাচ্ছেন? যদি শিখতে পারেন তাহলে আপনারা একটু আপনাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করবেন। বেশি বেশি মানুষজনকে নিয়ে ক্লাস করব আমরা, তাহলে ক্লাসগুলো করাইতেও আমাদের ভালো লাগবে। ঠিক আছে? আমি যদি অ্যাডমিশন পেড ব্যাচেও এখন ক্লাস নিই, মোটামুটি 400 জন ক্লাস করে, 400 প্লাস ক্লাস করে যে কোনো সময় ক্লাস নিলে। তো সেখানে আপনাদের 50-60 জন, সর্বোচ্চ হয়তো 80-90 জন উঠেছিলেন। তো আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের থেকে ফুল সার্ভিস পাইতে চান, শেষ পর্যন্ত যদি একটা ভালো সাপোর্ট পাইতে চান, এসএসসি তে যদি একটা ভালো রেজাল্ট করতে চান, দেন অ্যাডমিশন টেস্টে যদি একটা ভালো সাপোর্ট চান, একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইতে চান, তাহলে এখনই আমাদের সাথে লেগে থাকেন এবং সব বন্ধুদেরকে আমাদের এই ক্লাসের তথ্যটাকে জানাই দেন, তাদেরকে শেয়ার করেন এবং একটু মেনশন করে দিবেন। তাহলে আমরা স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে আপনাদের ক্লাসগুলো নিতে পারবো। আশা করি ক্লাস করলে, আমাদের ক্লাস করলে একটা সেকেন্ড, একটা মিনিটও আপনার নষ্ট হবে না। প্রতিটা ক্লাস থেকে আপনি কিছু না কিছু অবশ্যই শিখে যাবেন, এতটুকু গ্যারান্টি ভাইয়া দিতে পারি। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? এ পর্যন্ত কি বুঝতে পেরেছি ভাইয়া? বলি তো ভাইয়া, এই পর্যন্ত কি বুঝতে পেরেছি আমরা? এটা কি আমরা ক্লিয়ার হয়েছি? এ পর্যন্ত কি আমরা ক্লিয়ার হয়েছি সবাই? তাহলে এখানে কি হইলো? বিনামূল্যে পণ্য বিতরণ, তাই না? তার মানে বিনামূল্যে কেন পণ্য বিতরণ করি? উত্তর হচ্ছে বিজ্ঞাপনের জন্য। বিজ্ঞাপন কি হিসাব? ব্যয় হিসাব। তাহলে বিজ্ঞাপন নামক ব্যয় কি হইলো? বেড়ে গেল। ব্যয় বাড়লে ডেবিট। কি বিতরণ করছি? পণ্য। তো পণ্যের নামে তো হিসাব হয় না, হয় কি? ক্রয় নামে। তাহলে পণ্য বিতরণ করলে পণ্য চলে যাচ্ছে, তার মানে কি? পণ্য চলে যাওয়া মানে ক্রয় চলে যাওয়া, আর ক্রয় হচ্ছে ব্যয় হিসাব, তার মানে ব্যয় কমে গেল। ব্যয় কমলে কি হয়? ক্রেডিট হয়। বোঝা গেছে ভাইয়া? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, এইচএসসি 27, আর আমাদের কিন্তু এইচএসসি 27 এবং 26 দুইটা ব্যাচই কিন্তু রানিং আছে। হ্যাঁ, তো যারা ভর্তি হতে চান, আমাদের একটা বই সহ কিন্তু, হ্যাঁ, এই যে আমরা কিন্তু একটা সুন্দর বই দিই আপনাদেরকে, বইটা দেখাই, আমার সামনে আছে। এই বইটাতে কিন্তু একেবারে A to Z ভাইয়া সব দেয়া। যে আমাদের মাস্টার বুক আছে না, এটা এইচএসসি 27ও কিন্তু পাবে এই মাস্টার বুকটা, বুঝছেন? এই মাস্টার বুকে আপনাদের যত সিকিউ বলেন, এমসিকিউ বলেন, এভরিথিং ভাইয়া দেয়া আছে এই বইটাতে, বুঝছেন? এইচএসসি 26 এবং 27 ভর্তি হলে বইটা পাবেন। এই বইটাতে যারা আছে আমাদের ব্যাচে তারা জানে। এবং ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং এ সিকিউ, এমসিকিউ থেকে শুরু করে আপনাদের ক এবং খ, জ্ঞান অনুধাবনমূলক যত ইম্পর্টেন্ট প্রশ্ন সবকিছু দেয়া আছে ভাইয়া এই একটা মাস্টার বইয়ের মধ্যে। দেখেন এই যে ক খ এর উত্তরগুলো দেয়া আছে, সবকিছু, এভরিথিং এই বইয়ের মধ্যে ভাইয়া সব দেয়া আছে। তো এই আমাদের কোর্সে ভর্তি হলে এই বইটা কিন্তু ফ্রি আপনাদের কাছে কুরিয়ারে চলে যায়, বুঝছেন? বইটা কিন্তু বেশ মোটা ভাইয়া, 4টা সাবজেক্ট মিলে করা। প্রায় বইটা হচ্ছে 394 পেজ, 400 পেজের মতো বই। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, আপনার যত প্রকার জ্ঞানমূলক, অনুধাবনমূলক, সিকিউ, এমসিকিউ, এভরিথিং দেয়া আছে। এই বইটা যে ব্যক্তি শেষ করতে পারবে কমার্সের গ্রুপ 4টা সাবজেক্টে, তাকে আর কোনো চিন্তা করতে হবে না ইনশাল্লাহ, বুঝছেন? তো আমাদের এইচএসসি কোর্সে ভর্তি হইলে কিন্তু আমরা এই বইটা আপনাদেরকে ফ্রি দিই, বুঝছেন? কোর্সের সাথে ফ্রি দিই। কোর্সের কি বিস্তারিত জানতে এই যে নাম্বারটা দেওয়া আছে না, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, করে বলবেন আমি এইচএসসি 26 বা এইচএসসি 27 আমি কিভাবে কোর্সে যুক্ত হতে পারি। হ্যাঁ, তাহলে আপনাকে এগুলো এভরিথিং বলে দিবে, বুঝছেন? হ্যাঁ, ইউটিউবে ক্লাস করেছেন না? আচ্ছা, ভেরি গুড। ভর্তি হয়ে গেছে, মাস্টার বুকটাও হাতে পেয়েছি। আচ্ছা, ভেরি গুড। ওকে, তাহলে আমরা পরে যাই। হ্যাঁ, পরে দেখেন। এবার একটা জিনিস বলছে আমাদেরকে, সেটা হচ্ছে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা। সুদ মঞ্জুর করা মানে কি জানেন? আমাকে সুদ দেয়া হয়েছে, আমি সুদ পেয়েছি। সুদ মঞ্জুর করা মানে কি? সুদ মঞ্জুর করা মানে হচ্ছে সুদ পাওয়া গেছে, সুদ পাওয়া গেছে। বোঝা গেছে ভাইয়া? সুদ মঞ্জুর মানে কি? সুদ পাওয়া গেছে। তাহলে বলেন তো ভাইয়া, সুদ যদি আমি পাই, তাহলে এই সুদটা আমার কাছে কি আয় হিসাব না? অবশ্যই আয় হিসাব। তার মানে দেখেন, আমার এখানে ব্যাংক সুদ নামে একটি হিসাব আসবে। কি আসবে? ব্যাংক সুদ নামে একটি হিসাব আসবে, যেটি কি হিসাব বলেন তো? ব্যাংক সুদ। ব্যাংক সুদ হচ্ছে আয় হিসাব। তাহলে সুদ পাইলে আয় বেড়ে গেল, আয় বাড়লে কি হবে? ক্রেডিট হবে। এখন এই যে সুদটা যে আমি পেলাম 1200 টাকা, এই 1200 টাকা আমার ব্যাংক হিসাবের সাথে যোগ হয়ে যাবে। কোন হিসাবের সাথে? ব্যাংক হিসাবের সাথে যোগ হবে। তাহলে ব্যাংক হিসাব কি হিসাব?
সম্পদ হিসাব। তাহলে ব্যাংক হিসাবের সাথে যোগ হওয়া মানে ব্যাংকের টাকা কি হলো, বেড়ে গেল। আর সম্পদ বাড়লে কি হয়, ডেবিট হয়। বুঝতে পেরেছি? তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করলে কি হবে, ব্যাংকের টাকা বেড়ে যায়, সেজন্য আমার ব্যাংক হিসাব ডেবিট হয়ে গেল। আর ব্যাংক সুদ হচ্ছে কি হিসাব, আয় হিসাব। আয় বেড়ে গেলে কি হবে, ক্রেডিট হবে। বুঝছি সবাই? সবাই কি বুঝতে পেরেছি? ও গতকাল পেয়েছেন? আচ্ছা আচ্ছা, সবাই কি ক্লিয়ার আমরা ভাইয়া? আচ্ছা, এরপরে যাই আমরা লাস্ট ওয়ান দেখি। বলেছে সোনালী ব্যাংকে হিসাব, একটি চলতি হিসাব খোলা হলো। বাংলা কথা, ব্যাংক হিসাব খুলেছি, সেটা সোনালী ব্যাংকে হোক বা রূপালী ব্যাংকে হোক বা অগ্রণী ব্যাংকে হোক, ডাজন্ট ম্যাটার। ওকে, বাংলা কথা, ব্যাংক হিসাব খুলেছি। ভাইয়া তাহলে বলেন তো, ব্যাংক হিসাব খুলতে হলে কি ব্যাংকে টাকা জমা দিতে হয় না? ব্যাংক হিসাব খুলতে হলে কি করতে হয়, ব্যাংকে টাকা জমা দিতে হয়। সেজন্য আপনি লিখবেন কি জানেন, লিখবেন ব্যাংক হিসাব। কোন ব্যাংক নাম দেয়া আছে না, সোনালী ব্যাংক, তো ব্র্যাকেটে লিখে দিবেন সোনালী ব্যাংক। যদি বলে জনতা ব্যাংক, তাহলে জনতা ব্যাংক। ঠিক আছে? তাহলে ব্যাংক হিসাব খুলতে কি হয়, ব্যাংকে টাকা জমা দেওয়া লাগে। তার মানে ব্যাংকের টাকা বেড়ে গেল, সম্পদ বেড়ে গেল। সম্পদ বাড়লে কি হবে, ডেবিট হবে। এখন ব্যাংকে যে আপনি টাকাটা জমা দিলেন, এতে করে কি আপনার ব্যবসা থেকে নগদ টাকা বাড়লো না কমলো? আপনার ব্যবসার টাকাটা চলে গেল না ব্যাংকে, তার মানে আপনার ব্যবসার নগদ টাকাটা কমে গেছে। আর ব্যবসার নগদ টাকা কমলে কি হয়, ব্যবসার নগদ টাকা কমলে ক্রেডিট হয়। সবাই কি বুঝছি? এই সবাই কি বুঝতে পেরেছি আমরা? একটু বলি তো, সবাই কি বুঝতে পেরেছি? একটু বলি ভাইয়া। এখন দেখেন, আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া অ্যাকাউন্টিং এর বেসিক কি, আমি কিভাবে বেসিক ভালো করতে পারবো, কিভাবে অ্যাডমিশন টেস্টে ভালো করব, এইচএসসি তে ভালো করব, কিভাবে অ্যাকাউন্টিং ভালো পারবো। তাদের উদ্দেশ্যে আমি কথা বলি ভাইয়া, সেটা হচ্ছে হিসাব। হিসাব সম্পর্কে আপনার 100% ধারণা থাকতে হবে। আধুনিক পদ্ধতিতে হিসাব কয় প্রকার? আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে ভাইয়া 5 প্রকার, তাই না? কয় প্রকার? 5 প্রকার। এই 5 প্রকার হিসাবের মধ্যে কোনটা কোন হিসাব? আপনাকে যদি বলে আসবাবপত্র, কোন হিসাব? সম্পদ। যদি বলা হয় অনাদায়ী পাওনা, কোন হিসাব? ব্যয়। যদি বলা হয় ব্যাংক সুদ, কোন হিসাব? আয়। আপনাকে যদি বলা হয় কুড়িন, কোন হিসাব? ব্যয় হিসাব। আপনাকে যদি বলা হয় বেতন, কোন হিসাব? ব্যয় হিসাব। আপনাকে যদি বলা হয় ভাইয়া প্রদেয় হিসাব, কোন হিসাব? দায় হিসাব। ব্যাংক ঋণ কোন হিসাব? দায় হিসাব। প্রাপ্য হিসাব কোন হিসাব? সম্পদ হিসাব। এই জিনিসগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন যে কোনটি কোন প্রকারের হিসাব, তাহলে আপনার অ্যাকাউন্টিং শেখা 80% কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমরা কি করেছি এখানে, ব্যাংকে টাকা জমা দেওয়া হইলো, কোন হিসাব আসলো? ব্যাংক হিসাব আসলো। ভাইয়া ব্যাংক কোন হিসাব? ব্যাংক হচ্ছে সম্পদ হিসাব। তার মানে ব্যাংকে টাকা জমা দিলে কি সম্পদ বাড়লো না? আর সম্পদ বাড়লে কি হয়, আমরা শিখেছি ডেবিট হয়। এই যে দেখেন হয়ে গেল। নগদান, আপনি জানেন না নগদান কোন হিসাব? ভাইয়া নগদান সম্পদ হিসাব। ব্যাংকে টাকা জমা দিলে আপনার ব্যবসার নগদ টাকা বাড়বে না কমবে? ভাইয়া কমবে। তাহলে নগদ কমলে, সম্পদ কমলে কি হয়, ক্রেডিট হয়। দেখছেন, আপনি যদি কোনটা কোন প্রকারের হিসাব এটা যদি আপনি নাই জানেন, আপনি জীবনে অ্যাকাউন্টিং শিখতে পারবেন না। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই কেমনে শিখবো? বই আছে না এইচএসসির প্রথম পত্র, হিসাব নামে চ্যাপ্টারটা খুলবেন, দিয়ে দেখবেন হিসাবের লিস্ট দেয়া আছে। ওই লিস্ট গুলো পড়বেন আর বুঝবেন, পড়বেন আর বুঝবেন, রিডিং দিবেন 4-5 বার করে রিডিং দিবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার মাথায় গেঁথে যাবে কোনটা কোন হিসাব। বোঝা গেছে ভাইয়া? বিজ্ঞাপন কোন হিসাব? ব্যয় হিসাব। বকেয়া ভাড়া, ভাড়া হচ্ছে কি, ব্যয় হিসাব। ভাড়াটা কি আছে, বকেয়া আছে, মানে ভাড়া এখনো দেননি, দেননি মানে দায়ী হয়ে আছেন, তাহলে দায়ী হিসাব। অগ্রিম ভাড়া, ভাড়া কি হিসাব? ব্যয় হিসাব। অগ্রিম মানে কি, আগেই দিয়েছেন, যেহেতু আগে দিয়ে দিয়েছেন তার মানে এটা সম্পদ হিসাব। ক্লিয়ার ভাইয়া? এইভাবে জিনিসগুলো পড়তে হবে। বোঝা গেছে? এইভাবে জিনিসগুলো পড়তে হবে ভাইয়া। ওকে, তাহলে দেখবেন অটোমেটিক্যালি একটা ভালো রেজাল্ট আসবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। সবার সাথে আবারও হয়তো দেখা হবে সামনের সপ্তাহে। আপনাদের চেয়ে একটু বেশি বেশি সাপোর্ট চাই আমরা। ঠিক আছে? ক্লাসগুলো অনেকের কাছে পৌঁছাক, সব বন্ধুদেরকে একটু মেনশন করে দিবেন, শেয়ার করে দিবেন, তাহলে ক্লাসগুলো নিয়ে আমাদের ভালো লাগবে ইনশাল্লাহ। ওকে, ভালো থাকেন। আর কোর্সে আমাদের ক্লাস অলরেডি চলছে 26-এ, সামনে ফাইনাল রিভিশন ব্যাচ আসবে। 27-এর নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে। যারা 27-এর আছেন একটা ভালো প্রস্তুতি নিতে চান, ইনশাল্লাহ আমরা সবাই মিলে ক্লাস করব। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। শেষ করলাম আজকে এখানে।